আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমাদের এগ্রি আর গুচ্ছের যে আমাদের লাস্ট এটার প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম। ক্লাসটার নাম হচ্ছে গুণগত রসায়ন। প্রথম কথা হচ্ছে কোনো প্রকার মোটিভেশন দিতে পারবো না, কোনো প্রকার এক্সট্রা কথা বলতে পারবো না। আপনি জানেন আপনার অবস্থান বর্তমানে কোন জায়গায়, রাইট? আপনার কোন কোন জায়গাতে ঘাটতি ছিল আমি জানি। যারা হচ্ছে গিয়ে আমাদের আগের কোর্সগুলোতে ছিল কেমিস্ট্রিতে কোনো সমস্যা নাই, যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য বলতেছি। সেটা হচ্ছে আহ যা পড়াবো তার বাইরে কখনোই প্রশ্ন আসবে না। এবার প্রশ্ন যতই কঠিন হোক, প্রশ্ন যতই কঠিন হোক, যা পড়াবো তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। এটা আপনাকে মেনে নিয়ে তারপরে ক্লাস করতে হবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার আরেকটা জিনিস বুঝাই। সেটা হচ্ছে ভাইয়া, কেউ মানে এক পার্টি আছে যে ভাইয়া এই ক্লাস করলে কি চট্টগ্রাম ভার্সিটি কভার হবে, এই ক্লাস করলে কি রাজশাহী ভার্সিটি কভার। তুই ক্লাস কর, কোন জায়গা কভার হবে না কভার হবে পরে, তুই আগে ক্লাস কর। তুই ক্লাস শেষ করবি, মানে এই যে যে ক্লাসটা করাচ্ছি এই ক্লাসটা শেষ করবেন। শেষ করার পরে এবার দেখি রাজশাহী ভার্সিটিতে কোন প্রশ্নে আপনি আটকান, চট্টগ্রাম ভার্সিটি বা এগ্রি গুচ্ছে জিএসটি তে কোন প্রশ্নে আপনি আটকান, ওটা আমি দেখব। আপনার দেখার দায়িত্ব না। কথা বোঝা গেছে? পড়া এক, পড়া কোনো বাইরে না। মানে এগ্রির জন্য একজন আলাদা গুণগত রসায়ন পড়াবে আর চট্টগ্রাম ভার্সিটির জন্য আলাদা গুণগত রসায়ন পড়াবে, এই জিনিসে আমি বিশ্বাস করি না। ভার্সিটি প্যাটার্ন ফুল সেম। হ্যাঁ, এইটা আপনি বলতে পারেন যে ভাই এগ্রিকালচারে তো একটু মেডিকেল প্যাটার্নের প্রশ্ন করে। ওকে, ওকে, ক্লাস করেন না ভাই, ক্লাস করেন। আমি আপনাকে সবই বলে দিব যে ভাইয়া কোন জিনিসটা এগ্রির জন্য এক্সট্রা পড়তে হবে বা কোন জিনিসটা এক্সট্রা পড়তে হবে। এরকম জিনিস খুবই কম আছে, একদম মুখের জিনিস আসবে। আপনি জগন্নাথের প্রশ্ন দেখছেন, আপনি ঢাকা ভার্সিটির প্রশ্ন দেখছেন। ঢাকা ভার্সিটির প্রশ্নে ফিজিক্স পার্টটা অনেক কঠিন হয়েছে, কেমিস্ট্রি পার্টটা আমি বলবো একটু কঠিন হয়েছে। 15টার মধ্যে মোটামুটি 11টা সব পোলাপাইন পারা উচিত। ওকে, 4টা প্রশ্ন একটু কঠিন হয়েছে, আমি স্বীকার করতেছি। এন্ড 15টার ভিতরে আমার ব্যাচের পোলাপাইনে 13টা প্রশ্ন পারা উচিত। 15টার ভিতরে 13টা। আর নর্মাল ভালো প্রিপারেশন যারা নিচ্ছে তাদের 15টার ভিতরে 11টা প্রশ্ন পারা উচিত। হ্যাঁ, ফিজিক্স অবশ্যই কঠিন হয়েছে, আমি অস্বীকার করতেছি না। তবে যেহেতু আমি ফিজিক্স পড়াই না, তাই আমি কোনো প্রকার এক্সট্রা কথা বলবো না ফিজিক্স নিয়ে। আচ্ছা, তাই তো প্রশ্ন কঠিন হবেই বাবা, প্রশ্ন কঠিন হবে। আপনার কাজ কি ভাইয়া? প্রশ্ন সলভ করে দেন না, প্রশ্ন আপনি সলভ করবেন, প্র্যাকটিস আপনি করবেন, পরীক্ষা আপনি দিবেন। আপনার কাজ হচ্ছে ফুল চ্যাপ্টারটা খুব ভালো করে পড়া। আর যা যা প্রশ্ন এর ভিতরে সলভ করার আমি করাই দিব, আপনার টেনশন নাই। ক্লাসের বাইরে এক্সট্রা কোনো কাজ করা লাগবে না, আপনি খালি পরীক্ষাগুলো দিয়েন পারলে। রেগুলার বেসিসে কোনো জায়গায় যদি পরীক্ষা নেয় বা ঘরে বসে পরীক্ষা দিতে পারেন, পরীক্ষাগুলো দিবেন। ওকে, আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট নষ্ট করে ফেলেছি আপনাদের, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এখন যেই কাজটা করব, এই ক্লাসটা সুন্দর করে রেকর্ড করব। 10টার দিকে ক্লাস হওয়ার কথা, 10টার দিকে আপলোড দিয়ে দিব। কথা বুঝাইতে পারছি? 10টার দিকে আপলোড দিয়ে দিব। আমি চাইলেই লাইভ ক্লাস নিতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে কেন জানি লাইভ ক্লাসে মানে দরকার নাই। যত আর্লি পসিবল এই ক্লাসটা আপনাকে দিয়ে দেওয়া উচিত। সো আসেন আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করি। আচ্ছা, আপনারা অনেকে এগ্রির জন্য আসছেন, অনেকে গুচ্ছের জন্য। চুপ, যা পড়াবো তা পড়বেন। প্রশ্ন এর ভিতর থেকে আসবে, বাইরে থেকে আসবে না। ঠিক আছে? আচ্ছা, আহ মূল কণিকা আমরা সবাই জানি। একটা কথা, এগুলা থেকে মাঝে মাঝে প্রশ্ন এসে পড়ে চট্টগ্রামে বা রাজশাহীতে। মূল কণিকা বলতে কি, প্রধান কণিকা কোনটা, কয়টা বলো? 3টা, রাইট? প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। ওকে, জানি জানি। তারপরে কম্পোজিট। কম্পোজিট বলতে কি, আলফা আর ডিউটেরন। জানি জানি। অস্থায়ী কণিকা বাকিগুলা, মেসন, বোসন, যা আছে, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। ওকে, সব। আর স্থায়ী কণিকা মানে প্রধানকে আপনারা স্থায়ী বলতে পারেন। স্থায়ী কণিকা এই 3টা, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। কম্পোজিট হচ্ছে আলফা আর ডিউটেরন, অস্থায়ী হচ্ছে এটা। বাকিগুলা সব। ওকে, ডান ডান। এই পেজ থেকে আপনার সব পড়ার দরকার নেই, সব পড়ার দরকার নেই। বাট কিছু জিনিস তো আপনাকে পড়তেই হবে, রাইট? কিছু জিনিস আপনাকে পড়তেই হবে। কি কি পড়তে হবে বাদ দেন। আসেন আমি একটু লিখে ফেলি, হ্যাঁ, একটু লিখে ফেলি। ওই যে রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, এগ্রিকালচার সব জায়গাতে বিভিন্ন টাইমে এসে পড়তে পারে। ওকে, চার্জ গুলা, ইলেকট্রনের চার্জ লিখে লিখে পড়েন বাবা, লিখে লিখে পড়েন। বেশি টাইম লাগবে না, হ্যাঁ। 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে ফুল চ্যাপ্টার গুছাই দিব, ফুল চ্যাপ্টার, ফুল চ্যাপ্টার গুছাই দিচ্ছি। ক্লিয়ার? ওকে। ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻19 কুলম। আর যদি এটা কি, এটা হচ্ছে এসআই ইউনিট।
আর সিজিএসএ নিলে -4.8 10⁻⁻10 ESU। ক্লিয়ার? এইটা আপনাকে মাস্ট জানা লাগবে। আচ্ছা ভাইয়া, ইলেকট্রনের চার্জ যে কথা, প্রোটনের চার্জ সেম কথা, চিহ্নটা পজিটিভ। ওকে, প্রোটনের চার্জ কিন্তু একই মান, মান একই, চিহ্ন পজিটিভ, আমরা সবাই জানি। আচ্ছা এবার ভাইয়া, ভর, ইলেকট্রনের ভর আইসা পড়ে ভাইয়া, আইসা পড়ে। সো ভুলেও কি করা যাবে না, স্কিপ করা যাবে না। ওকে, স্কিপ করা যাবে না। 9.1 10⁻28 গ্রাম, 9.1 10⁻31 কেজি। কনসেপ্ট ক্লিয়ার? ওকে ভাইয়া, প্রোটনের ভর আর নিউট্রনের ভর সেম, জাস্ট একটা জিনিস একটু মাথায় রাখেন, খুব ভালো করে তাকান। প্রোটনেরটা 1.673 আর নিউট্রনেরটা 1.675, একটু বেশি, হ্যাঁ একটু বেশি। তাহলে এটা হচ্ছে 1.673, এটা হচ্ছে 1.675। দেখেন, 10⁻24 হইলে গ্রাম, আর 10⁻27 হইলে কেজি। 10⁻24 হলে গ্রাম, 10⁻27 হইলে কেজি। একটু ভালো করে দেখে রাখেন, এগুলো একটু জানতেই হবে, হ্যাঁ এগুলো একটু জানতে হবে। মানে না, মানে না জানা ছাড়া উপায় নেই, বুঝছেন না, না জানা ছাড়া উপায় নেই। ক্লিয়ার এতটুকু? এই জিনিসগুলো হয়ে গেল। আচ্ছা এর সাথে একটু আরেকটু বলে দিই, হ্যাঁ আরেকটু বলে দিই, পরে আর বলবো না। এইচ কত? 6.626 10⁻34 জুল সেকেন্ড, এটা হচ্ছে আমার এসআই। ওকে, এসআই। আর 6.626 10⁻27 আর্গ সেকেন্ড, হ্যাঁ এটা কি, এটা হচ্ছে আমার সিজিএস, এটা হচ্ছে আমার এসআই। ক্লিয়ার? প্ল্যাঙ্কের ধ্রুবকের ভ্যালু, প্ল্যাঙ্কের ধ্রুবকের ভ্যালু, এটা আর পরবর্তীতে বলবো না, একবারই পড়ে ফেললাম। আচ্ছা আসেন তারপরে, যোজ্যতা ইলেকট্রন খুব ভালো করে আপনি, খুব ভালো করে এদেরকে চিনেন। আর্সেনিকের যোজন ইলেকট্রন কয়টা? আর্সেনিক মানে কি, ওই যে পর্যায় সারণীটা তো আমরা জানি। দেখো, নামাজ পড়ে আসি সবাই ভাই, এই যে নামাজ পড়ে আসি সবাই ভাই, নাইট্রোজেনের লাস্টে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। তাহলে আর্সেনিকের লাস্টে কি 10টা ইলেকট্রন হবে না? 5টা ইলেকট্রনই হবে। তাহলে আর্সেনিকের লাস্টে ইলেকট্রন কয়টা? 5টা। নাইট্রেট অ্যানায়নে কয়টা ইলেকট্রন আছে? নাইট্রেটে ইলেকট্রন কয়টা আছে? নাইট্রেটে ইলেকট্রন কয়টা আছে? দেখো তো, নাইট্রোজেনের লাস্টে ইলেকট্রন কয়টা বলো? দেখো এখন এখানে এখানে কিন্তু কথা আছে একটু, হ্যাঁ একটু কথা আছে, ভালো করে বুঝো। এখানে কিন্তু তোমাকে যোজন ইলেকট্রন বলে নাই, বলছি কয়টি ইলেকট্রন আছে। প্রশ্ন ভালো করে বুঝো, ঠিক আছে? তোমাকে যদি বলে যোজন ইলেকট্রন এক কথা, তোমাকে যদি বলে কয়টি ইলেকট্রন অন্য কথা। দেখো, যদি যোজ্যতা ইলেকট্রন বলতে এক জিনিস, আমরা বলছি কয়টা ইলেকট্রন আছে, তার মানে কি নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা বলো তো? নাইট্রোজেনের ইলেকট্রন ভাই 7টা। অক্সিজেনের ইলেকট্রন কয়টা? 8টা। আছে কয়টা? 3 8 24। আর একটা গ্রহণ করছে 25। 25 আর সাথে কত? 32। এই যে 32 হচ্ছে অ্যান্সার। আর তোমাকে যদি বলতো যে, তোমাকে যদি বলতো হচ্ছে যোজন ইলেকট্রন কয়টা, তখন তুমি অন্যভাবে চিন্তা করতে, যে ভাই নাইট্রোজেনের লাস্টে আছে কয়টা যোজন ইলেকট্রন, নাইট্রোজেনের লাস্টে আছে কয়টা? 5টা। অক্সিজেনের লাস্টে আছে কয়টা ভাই? অক্সিজেনের লাস্টে আছে 6টা, রাইট? 6টা না 6টা, 2 আর 6 8, তাহলে 3 6 18 প্লাস 1। তুমি যোজন ইলেকট্রন হইলে এইটা অ্যান্সার দিতা 24টা, যোজন ইলেকট্রন হইলে 24টা অ্যান্সার দিতা। আর তোমাকে যে বলছে এখানে টোটাল কয়টা ইলেকট্রন আছে, মানে মোট ইলেকট্রন, তার মানে এটা হচ্ছে গিয়ে জাস্ট সবগুলো ইলেকট্রন যোগফল হয়ে যাবে। ক্লিয়ার? এই টাইপের যতগুলো জিনিস ছিল এর ভিতর থেকে আসবে, এগুলো নিজে করবা। আচ্ছা, যেমন এখানে দেখো, হুম, কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা সমান? এগুলো একটু ভালো করে খেয়াল করে তারপর অ্যান্সার করতে হবে। ইলেকট্রন কারে বলে? ইলেকট্রন বলে হচ্ছে ওই যে প্রোটন প্লাস যদি চার্জ থাকে, ওকে। আর নিউট্রন মানে কি, ভর সংখ্যা থেকে নিউট্রনটারে বাদ প্রোটনটারে বাদ দিতে হয়। ওকে ফাইন। এবার তোমাকে বলছি ইলেকট্রনের সংখ্যা আর নিউট্রনের সংখ্যা সেম, আমরা আয়ন দিয়ে চেক করি, তারপরে অটোমেটিক বুঝে যাবো, লাস্টের দিয়ে চেক করি। 18 থেকে 8 বাদ দিলে কত থাকে বলো তো? 18 থেকে 8 বাদ দিলে 10 থাকে, এটাই কি আমার নিউট্রন নাম্বার, তাই না? 18 কত? ভর। আর 8 হচ্ছে গিয়ে কি আমার প্রোটন নাম্বার। ভর থেকে প্রোটন বাদ দিলে কি পাওয়া যায়? নিউট্রন নাম্বার। আচ্ছা, এরপরে এখন তোমাকে বলছি ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কত হবে? প্রোটন কয়টা? এখানে প্রোটন হচ্ছে 8টা, প্রোটন 8টা, আরো 2টা চার্জ আছে, 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে 2, তাহলে 8 আর 2 10। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা আর নিউট্রন সংখ্যা সেম, কোন জায়গায়? এই জায়গায়। ক্লিয়ার? প্রশ্ন এইগুলার বাইরে আসে না, এই টাইপের সব প্রশ্ন আসবে। ওকে, আসো।
সবচাইতে দামি কনসেপ্ট আইসোটোপ, আইসোটন, আইসোবার। এগ্রিগুচ্ছ বলো, তারপরে হচ্ছে গিয়ে তোমার কি বলে এটাকে, যেইখানে বলো এই প্রশ্ন আসবে। চুপচাপ থাকো, জাস্ট পড়ে যাও আমার সাথে সাথে, প্রত্যেকটা টাইপ কভার করবা, অটোমেটিক কনফিডেন্স চলে আসবে। কি এর কোন জায়গায় কি এর প্রশ্ন আসে ভাই, সব জায়গার প্রশ্ন পারবা তুমি, তাই না? সব জায়গার প্রশ্ন পারবা, জাস্ট পড়ালেখা করো, আর কিছু না। ওকে, আসো আইসোটোপ, আইসোটন, আইসোবার। আমরা সবাই জানি আইসোটোপ মানে কি, প্রোটন সংখ্যা সেম। আইসোটোপের ব্যবহার করতে হবে এগ্রিগুচ্ছের জন্য, বলে দিলাম, আমি একটু পরে আলোচনা করব দরকার হলে। আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সেম, আইসোবার মানে হচ্ছে ভর সংখ্যা সেম, আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন মানে কি বলতো, আইসো ইলেকট্রন মানে এই জায়গা থেকে কিন্তু ভালো প্রশ্ন আসে, বুঝছো? আইসো ইলেকট্রন মানে কি বলতো, আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সেম। কিরকম হতে পারে দেখো, ফ্লোরাইড আয়ন, যেমন ফ্লোরিনের 9টা ইলেকট্রন, একটা ইলেকট্রন ও গ্রহণ করছে, তার মানে কি 10টা ইলেকট্রন হয়ে গেছে। সোডিয়াম প্লাস আয়ন, দেখো সোডিয়াম 11টা ইলেকট্রন, একটা ছাইড়া দিছে, তার মানে 10টা ইলেকট্রন। ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়ন, মানে ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন ছাইড়া দিছে, তাই 10টা ইলেকট্রন। ওকে, মনে করো অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেনের 8টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন গ্রহণ করছে, 10টা ইলেকট্রন, তার মানে কি এই যে এরা সবাই কি আইসো ইলেকট্রন। কনসেপ্ট হচ্ছে এরকম। আসো, ভালো প্রশ্ন দেখো, কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটা? কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের ভিতরে ইলেকট্রন আছে কয়টা, এটা তো তোমার জানতে হবে। কার্বন ইলেকট্রন আছে কয়টা, 6টা। আর এখানে আছে কয়টা, 8 দুগুণা 16, 8 দুগুণা 16টা। তাহলে এখানে টোটাল ইলেকট্রন কয়টা আছে, এখানে টোটাল ইলেকট্রন আছে হচ্ছে 6 আর 16 কত, 22। এবার 22টি ইলেকট্রন কোন জায়গায় আছে বের করো। নাইট্রোজেন, অক্সিজেন একটা মাইনাস, নাইট্রোজেনে কয়টা হয় 7টা, অক্সিজেনে কয়টা হয় 8টা, 7 8 15, 15 আর 1 16, 16। আচ্ছা, 3 8 24 আর 1 25, আমার দরকার 22। তারপর এখানে কয়টা আছে 17, অনেক বাইরে যাচ্ছে। এটা 3 8, এটা কত দেখো, N3, N3 মানে কত বলো তো, নাইট্রোজেন 3টা, 3 7 21, 21 আর মাইনাস একটা, 21 আর 1 22। এটা answer। শেষ, পড়ালেখা শেষ। আসলে আইসোটোনের উদাহরণ, খুবই খুবই ফেমাস উদাহরণ, খুবই ফেমাস উদাহরণ। আইসোটোনের উদাহরণ, আইসোটোন কোনটা, আইসোটোন মানে কি, গ্যাপ সেম হইতে হবে, গ্যাপ সেম হইতে হবে। তাহলে গ্যাপ সেম করে দেখো, 31 থেকে 15 বাদ দিলে কত থাকে 16, 32 থেকে 16 বাদ দিলে 16। আইসোটোন মানে কি, নিউট্রন সেম। আচ্ছা, অক্সিজেনের কতটি আইসোটোপ আছে, এই যে এই ধরনের প্রশ্ন, মেডিকেল টাইপের প্রশ্ন আর কি। অক্সিজেনের কয়টা আইসোটোপ আছে মনে হয়, দুইটা, রাইট? দুইটা মনে হয়, দুইটা মনে হয়, চেক করে। নিচের কোনটি স্থায়ী আইসোটোপ আছে, স্থায়ী আইসোটোপ থাকে সোডিয়ামের, সোডিয়াম। যে সমস্ত পরমাণু ভর সংখ্যা, এগুলা নর্মাল প্রশ্ন। এই যে দেখো, এই যে ব্যবহার, আইসোটোপের ব্যবহার, জাহাঙ্গীরনগর তো শেষ। এখন এগ্রিগুচ্ছতে মাঝে মাঝে একটু টাইপের, মানে এগ্রিকালচারে একটু আইসোটোপের ব্যবহার টাইপের থেকে প্রশ্ন আসতে পারে, সব আসবে না, সব আসবে না। তুমি কি করবা, এই যে ইউরেনিয়াম 238 এটা পড়বা, টেকনিশিয়াম 99 এটা পড়বা, তারপরে ফসফরাস এটা পড়বা, তারপরে এই যে রেডিয়াম, রেডিয়াম যে ক্যান্সার নির্ধারণ করে, এটা তুমি না জানলে তো তোমার সমস্যা আছে, রাইট? তারপরে কোবাল্ট, ক্যান্সার আক্রান্ত কোষ, আয়োডিন, থাইরয়েড, এই কয়েকটা পড়বা, বাকিগুলো তোমার পইরাও মনে রাখতে পারবা না, হুদাই বইলা লাভ নেই। তুমি তো আর সবগুলা গরু ছাগলের মতো মুখস্থ করতে পারবা না, পারবা, পারবা না। বাট যেগুলো অনেক বেশি আসে, অনেক বেশি ফেমাস, এগুলোই দাগাই দিলাম। এগুলো তো চাইলেও হচ্ছে গিয়ে প্রশ্ন নাও আসতে পারে সব জায়গা থেকে, বাট একটু পড়ে ফেলবা, যাদের একটু মেডিকেল প্যাটার্নের প্রশ্ন পড়তে মন চাইবে। ওকে, যেমন এই যে পাথরের বয়স নির্ণয়, এটা আসছিল একবার, এটা আসছিল জাহাঙ্গীরনগরে একবার আসছিল খুব সম্ভবত। ওকে, আসো। তারপরে এই যে দেখো, কোনটি আইসো ইলেকট্রন, জিএসটির প্রশ্ন, এই বছর জিএসটি তে আসছে। প্রশ্ন কি বাইরেতে আসে? এই বছর বলতে কি, গত বছর আর কি, 23 ব্যাচ। আইসো ইলেকট্রনিক্স এর, আইসো ইলেকট্রন মানে কি, যাদের ইলেকট্রন সংখ্যা সেম। আসো আসো আসো, চেক করো, চেক করো, চেক করো। আও, ওকে 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 ওকে, কোনটা কোনটা? আচ্ছা, একদম প্রথমটাই, একদম প্রথমটাই। আমি নিচে থেকে এক্সপেক্ট করতেছিলাম। ও 10, ওর 10, ওর 10, ওরও 10, কার্বন 6টা, 4টা ইলেকট্রন গ্রহণ করছে। ওকে, কোয়ান্টাম সংখ্যা, অরবিট, অরবিটাল, দেখছো প্রথম পার্ট একদম একদম ধুয়ে মুছে দিছে 15 মিনিটের ভিতরে। আচ্ছা, এর বাইরে থেকে যদি ওই টপিক থেকে প্রশ্ন আসে, ওই টাইপের ভিতর থেকে প্রশ্ন দিতে তারা বাধ্য। তোমার টেনশন নাই, তোমার জাস্ট ইচ এন্ড এভরি টপিক টাচ করে যেতে হবে, বাদ দেওয়া যাবে না কোনো কিছু, বুঝছো? ওকে, কোয়ান্টাম সংখ্যা, অরবিট, অরবিটাল। দেখো এই বছরও কিন্তু ঢাকা ভার্সিটিতে ডি অরবিটাল থেকে প্রশ্ন আসছে। বলছে নিচের কোনগুলো তোমার কি বলে, অন দ্য এক্সিস, ঠিক আছে, অ্যামং দ্য এক্সিস, খুব সম্ভবত এরকম টাইপের একটা প্রশ্ন ছিল। কোয়ান্টাম সংখ্যা, অরবিট, অরবিটাল, তো আমরা এগুলো খুব ভালো করে জানি, এমন না যে জানি না, এগুলো সবই পারি আমরা। ওকে, জাস্ট একবার করে একটু টাচ করব। এখন দেখো কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা আমরা কি জানি বলতো, এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এল মানে কি, 0 থেকে n-1 পর্যন্ত। ওকে, n-1 পর্যন্ত। এম কি, 0 থেকে -L, 0 + L।
এগুলো সহ, রাইট? এগুলো সহ। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের কথাটা আমার মনে নাই অ্যাকচুয়ালি, হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বোঝার দরকার নেই। প্লাস এল মাইনাস এল, শেষ, জিরো। তারপরে এস কি প্লাস মাইনাস এল, আমরা এগুলো জানি, হ্যাঁ জানি। তারপর আমরা কি জানি দেখো তো, আমরা কি জানি বলো তো? অরবিট মানে কি বলো তো? অরবিট মানে হচ্ছে, অরবিটাল, অরবিটাল মানে হচ্ছে গিয়ে তোমার সিম্পল কথা যে এন স্কোয়ার। আর ইলেকট্রন মানে কি হবে বলো তো? ইলেকট্রন মানে হচ্ছে টু এন স্কোয়ার হবে, রাইট? ইলেকট্রন কি? টু এন স্কোয়ার, রাইট। আচ্ছা, আর যদি তোমাকে কখনো এরকম দেয় যে হচ্ছে গিয়ে আমার অরবিটাল দিয়ে দিছে, মানে তোমার এল এর ভ্যালু দিয়ে দিছে, তাহলে কি হবে? টুয়েলভ প্লাস ওয়ান। আর ইলেকট্রন সংখ্যা কি হবে তখন? টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান। ওকে, এই যে এইগুলো হচ্ছে কি আমাদের অ্যান্সার হবে। এইগুলো এইগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা পারি ছোটবেলা থেকে। ওকে, এখন তোমাকে এখান থেকে কয়েকটা টাইপের প্রশ্নের জন্য তুমি রেডি থাকবা। আচ্ছা, পি অরবিটাল গুলো একটু দেখে ফেলে। এস মানে কি? এস মানে হচ্ছে গোলাকার। পি মানে কি? পি মানে হচ্ছে ডাম্বেল আকৃতির। কি? ডাম্বেল আকৃতির, রাইট? এরকম। আর এই যে এবার কিন্তু ঢাকা ভার্সিটিতে ডি থেকে প্রশ্ন আসছে, এইবার আসছে। তো এগুলো কিন্তু পারো, এগুলো কিন্তু খুবই ইজি জিনিস, যে ভাই আমরা কি জানি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, রাইট? জিনিসটা কি? ডাবল ডাম্বেল, তাই না? ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর কি? ডি জেড স্কোয়ার। এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এটা কি? ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কি? ডি এক্স ওয়াই। এটা ডি ওয়াই জেড। এটা ডি জেড এক্স। ওকে, মানে আমরা জাস্ট বলে দিব যে এটা এক্স আর ওয়াই এর ভিতরে আছে। এটা কি? এটা হচ্ছে ওয়াই আর জেড এর ভিতরে আছে। এটা হচ্ছে এক্স আর জেড এর ভিতরে আছে, সে কথার কথা, হ্যাঁ। আর মাঝখান দিয়ে ওয়াইটা গেছে, হোয়াটএভার। এগুলো দেখো, এগুলো হচ্ছে গিয়ে বিটুইন দ্য এক্সিস, মানে এক্সিস এর মাঝে। আর এগুলো কি? অন দ্য এক্সিস, মানে এক্সিস এর উপরে অবস্থিত। মানে এটাই মনে হয় খুব সম্ভবত প্রশ্নে আসছিল, আমার এক্সাক্ট খেয়াল নাই। এবছর ডিউতে আসছিল। তো মানে এই যে ওই দিন আসলো পরীক্ষায়, এগুলো হচ্ছে অক্ষের উপরে অবস্থিত, আর এগুলো অক্ষের মাঝে অবস্থিত, বিটুইন দ্য এক্সিস। আর এটা কি? অন দ্য এক্সিস, এক্সিস এর উপরে। ওকে, আমরা এগুলো জানি, রাইট? আচ্ছা, এখন একটা প্রশ্ন অনেক ফেমাস, যে নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যা সেট কেমন? আচ্ছা, ওইগুলো নিয়ে একটু আইডিয়া দিয়ে দেই। আসো, ভালো করে জানো তোমরা আউবাউ নীতি, একবারে পড়ো ভাইয়া, হ্যাঁ, বেশি পড়া না, অল্প পড়া। অল্প পড়া। আউবাউ নীতি, আউবাউ নীতি মানে এন প্লাস এল, রাইট? এন প্লাস এল দিয়ে শক্তি নির্ধারণ করা হয়। মনে করো হচ্ছে, কেন থ্রি এস এ প্রবেশ না করে সে মানে ফোর পি তে প্রবেশ না করে সে থ্রি এস এ প্রবেশ করে, মনে করো। হ্যাঁ, তাহলে ওর শক্তি কি হবে দেখো। ওর এই থ্রি এর জন্য এন এর ভ্যালু কত বলো তো? থ্রি। আর এস এর জন্য এল এর ভ্যালু কত বলো তো? জিরো। আবার ফোর পি মানে কত বলো তো? পি মানে হচ্ছে জিরো ওয়ান। আমরা কিন্তু সবাই এই জিনিসগুলো জানি, হ্যাঁ জানি, কিন্তু সেটা হচ্ছে এস হলে এল এর ভ্যালু কত হয়? এর ভ্যালু ওয়ান, এল এর ভ্যালু টু, থ্রি, ফোর। সরি একটু, এল এর ভ্যালু জিরো, ওয়ান, টু, থ্রি। জিরো হইলে এস অরবিটাল, ওয়ান হইলে পি অরবিটাল, টু হলে ডি অরবিটাল, থ্রি হলে এফ অরবিটাল। ওকে, তাহলে এখন দেখো, তাহলে এই জায়গায় আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি তিন আর চার, কে জিতে যাচ্ছে? তিন জিতে যাচ্ছে। মানে যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন আগে প্রবেশ করবে কোন জায়গায়? থ্রি এস। ইলেকট্রন আগে প্রবেশ করবে কোন জায়গায়? থ্রি এস এর ভিতরে প্রবেশ করবে। ওকে, ওকে, এবার আসো আউটবাউ। এবার হচ্ছে হুন্ড। হুন্ডের ব্যাপার তুমি জানো, সেটা হচ্ছে সব জায়গায় সেম স্পিনে বসবে, সব জায়গায় সেম স্পিনে বসবে। তারপরে প্রয়োজন হলে ডাবল স্পিন করবে, রাইট? প্রয়োজন হলে একদম সিরিয়ালি বসবে, এটা আমরা জানি। আচ্ছা, প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্কের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, এইটা পড়ানোর জন্য আসলে মূলত এই পেজটা নেওয়া। প্ল্যাঙ্কের নীতি মানে হচ্ছে চারটা কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কখনো সেম হবে না। কিরকম? একটা উদাহরণ দিই তাহলে তুমি বুঝবা। মনে করো অক্সিজেন, অক্সিজেন কয় নাম্বার? আট। তাহলে টু এস টু, টু পি ফোর, ওয়ান এস টু এর কথা বাদ দিলাম, আচ্ছা দিলাম টু পি ফোর। এখন এটা জিনিস খেয়াল করো, এবার তুমি যদি এই পিটারে বক্সে আঁকো, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যত শর্টে তোমাকে পুরো জিনিসটা গুছিয়ে দেওয়া যায়। পি ফোর, পি ফোর মানে কি বলতো? পি ফোর মানে হচ্ছে এটা, তাই না?
এই যে 3টা হয়ে গেছে, এইবার আমার দরকার ডাবল স্পিন, তাই আমরা ডাবল স্পিন দিলাম। ওকে, আচ্ছা। এখন তোমাকে আমি যদি বলি, দেখো এনাম ভাই আমাকে বলেন তো অক্সিজেনের 5 নাম্বার ইলেকট্রন, মানে ফিফথ ইলেকট্রন, হ্যাঁ ফিফথ ইলেকট্রন, 5 নাম্বার ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার ভ্যালু বলে দেন। ওকে ফাইন। এখন চিন্তা করো, এখানে অনেকে একটা ডাউট থাকে যে ভাইয়া কোনটাকে পিএক্স ধরবো, কোনটাকে পিওয়াই ধরবো, কোনটাকে পিজেড ধরবো, আপ টু ইউ। মনে করো এটা পিএক্স, এটা পিওয়াই, এটা পিজেড, ধরো তোমার মতো করে ধরো। ভাইয়া পিএক্স এর ক্ষেত্রে এম এর ভ্যালু কত, ভাই কোনো প্যারা নাই, মনে করো আমি -1 0 1 এরকম ভাবে ধরলাম, আমি ধরলাম -1 0 1 এরকম ধরলাম, আরেকজন বলবে ভাই এটা 0 ধরেন বা এটা 1 ধরেন, এটা মাইনাস, তোমার যেটা মন চায় করো। এম এর ভ্যালুতে তোমাকে কেউ আটকাবে না, তুমি টেনশন করো না, এম এর ভ্যালুর জন্য তুমি আটকে যাবে না। আচ্ছা ফাইন। তাহলে ফিফথ ইলেকট্রন কোনটা? ফিফথ ইলেকট্রন কিন্তু এইটা, এই যে এইটা, এই যে এই যে এই লালটা, লালটা কি ক্যামেরায় দেখা যায়? দেখা যাবে আই গেস, হ্যাঁ। এই যে লালটা, এই যে এটা, এই যে এটা, হ্যাঁ এটা হচ্ছে ফিফথ ইলেকট্রন, তাই না? আচ্ছা ফাইন। এবার দেখো ফিফথ ইলেকট্রন কোন জায়গায় আছে? 2p-র ভিতরে আছে। তাহলে 2p, 2p মানে কি বলতো? n এর ভ্যালু কত? 2, l এর ভ্যালু কত বলতো? 1। এবার m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে এই যে -1, আমার আমার হিসাবে আমি -1 দিছি। s এর ভ্যালু কত? +1/2। কেন +1/2 কেন ভাইয়া? +1/2 কেন? আমরা এইরকম স্পিনে সবসময় কি দেই? +1/2 দেই, তাই না? এরকম স্পিনে +1/2 দেই, আর উল্টাটাতে কি দেই? -1/2 দেই। এটা ট্রেন্ড আর কি, এটা ট্রেন্ড। ওকে, আচ্ছা। তোমাকে এগুলো শিখতে হবে। তারপরে মনে করো তোমাকে বললো কি ভাইয়া ষষ্ঠ ইলেকট্রন, সিক্সথ ইলেকট্রনের জন্য, সিক্সথ ইলেকট্রন কিন্তু যে লালটার সাথেরটা, দেখো লালটার সাথেরটা খেয়াল করছো? এটাও কিন্তু টুপিতে আছে, টুপি, তার মানে কি এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 1, ঠিক আছে। এবার এল এর ভ্যালু, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু কিন্তু এখানেও -1, দেখো। কিন্তু এস এর ভ্যালু কিন্তু সেম হবে না, এটা উল্টা স্পিন, তাই এটা প্লাস হাফ হয়ে যাবে, সরি মাইনাস হাফ হয়ে যাবে। তোমাকে যদি বলে 8 নাম্বারই, আচ্ছা আমি কিন্তু একটু ভুল বলেছি, এটা 5, এইটা 6, সরি আমি এই জন্য বলতেছি কিনা আমার পড়া ঠিক আছে বাট লিখতেছি ভুল। এটা 6 নাম্বার ইলেকট্রন, 5 6 7, দরকার হইছে 8। ওকে, তাহলে এই যে এইটা দেখো এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় এম এর ভ্যালু কিন্তু মিলতেছে না। দেখো এম এর ভ্যালু কি হয়ে যাবে এখন? 0 হয়ে যাবে, আর এস এর ভ্যালু কি হয়ে যাবে? +1/2 হয়ে যাবে। তাহলে দেখো সব মিলছে, খালি এম এর ভ্যালুটা মিলে নাই, এম এর ভ্যালুটা মিলে নাই। আবার তুমি যদি এখন 8 নাম্বার ইলেকট্রনের কথা ধরতে যাও, ভাই এইট ইলেকট্রন, হ্যাঁ এইট ইলেকট্রন। এবার দেখো এন ইকুয়াল কত? 2, এল ইকুয়াল কত? 1, এম ইকুয়াল কত? এম ইকুয়াল কত দেখো তো? -1, আর এস ইকুয়াল কত বলো তো? +1/2, সরি এবার -1/2 হবে। দেখো এই যে উল্টা -1/2। ভাইয়া প্রশ্ন সলভ করার আগে তোমার এটা জানতে হবে, তাই না? এটা জানতে, তো এই যে দেখো, মানে কি এই জায়গায় 3টা মিলতেছে, এই যে লাস্টটা মিলে নাই। এই জায়গায় 1 2 4 মিলছে, বাট এমটা মিলে নাই। মানে কাহিনীটা হচ্ছে এটা, তোমাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই যে অল্প বড় হয়ে যাবে, অল্প বড় হয়ে যাবে। আসো দেখো 3d1 ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট, 3d1, তাহলে 3d স্ক্যান্ডিয়ামের 3d1, 3d1 মানে কি দেখো তো? দেখো 3 মানে n ইকুয়াল 3, এল ইকুয়াল কত দেখো তো? এল ইকুয়ালেই তুমি অলরেডি অনেক উত্তর পাই যেতে পারো। ডি মানে কত বলো তো? ডি মানে হচ্ছে 0 1 2। ওকে, 3 আর 2 তোমার থাকতে হবে। দেখো 3 0 বাদ, 3 1 বাদ, 3 1 বাদ, 3 2, সব করতে হয় না? সব করতে, কোন উপশক্তি স্তরটি সম্ভব না? এই ধরনের প্রশ্ন রেগুলার বেসিসে আসবে ভাই, প্রশ্ন কঠিন হবে না, টেনশন করো না। তাহলে কোনটি সম্ভব না? 2D সম্ভব না। উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণু কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল 4, l ইকুয়াল 1। ও বিশিষ্ট অরবিটালটা কি? আরে এল ইকুয়াল 1 মানে কি? পি অরবিটাল, এল ইকুয়াল 1 দিয়ে দিছে, তাহলে এটা পি অরবিটাল। ওকে, এগুলো তুমি জানো, এগুলো নিয়ে কোনো প্যারা খাওয়ার কারণ নাই। 2p অরবিটালের nlm এর মান যথাক্রমে কি হবে? ভালো করে একটু বোঝার বিষয়, এখানে কিন্তু একটু কনফিউজিং একটা প্রশ্ন। 2p অরবিটালের nlm এর মান যথাক্রমে, এখন এখানে কিন্তু কোনো সিঙ্গেল ইলেকট্রনের কথা বলে নাই, এখানে কোনো ইলেকট্রনের কথা বলা হয়নি, এখানে অরবিটালের কথা বলা হয়েছে। তার মানে কি n এর ভ্যালু তো 2, l এর ভ্যালু কত? দেখো ভালো করে, 2p, রাইট? 2p মানে কি? 2 1। এইবার এম এর ভ্যালু কি হবে? -1 হতে পারে, 0 হতে পারে, +1 হতে পারে, না তিনোটাই হবে। কেন? অরবিটালের কথা বলছে। কোনো একটা ইলেকট্রন বললে কি -1, নাইলে 0, নাইলে +1, রাইট? তুমি কি আমার পয়েন্টটা ধরতে পারছো? কোনো একটা সিঙ্গেল ইলেকট্রন হইলে, কোনো একটা সিঙ্গেল ইলেকট্রনের -1 0 +1 হইতো, বাট এখানে বলছে অরবিটালের, তার মানে অ্যান্সার হচ্ছে 2 1 -1 0, এটা ক্লিয়ার? এটা কিন্তু অ্যান্সার না।
এটা অ্যান্সার না, অনেকে এটা অ্যান্সার দিবে। নিচের কোন কোয়ান্টাম সংখ্যা একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়? যতগুলো টাইপ আছে সবগুলো করে ফেলো, তাইলেই হয়ে যায়। কোনটি সম্ভব না দেখো, 2 এর ভিতরে 1 থাকে, 1 এর ভিতরে 0 থাকে, 3 এর ভিতরে 1 থাকে, 1 এর ভিতরে, এই তো এটা ভেজাল। কেন দেখো, 1 এর আন্ডারে কি থাকবে? -1, 0, +1, এইগুলা থাকবে, এর চেয়ে বাইরে তো থাকবে না, তাই না? তাহলে এখন 1 এর আন্ডারে আছে 2, এটা কি সম্ভব? সম্ভব না। আবার দেখো, তুমি বাকিগুলো মিলাইতে পারো, বাকিগুলো মিলে যাবে, টেনশনের কোনো কারণ নাই। ওকে, দেখো 1 এর আন্ডারে কিন্তু 2 থাকে না, 1 এর আন্ডারে 2 থাকবে না। কোন অরবিটালটি অসম্ভব? এগুলা খুবই 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 ফেমাস প্রশ্ন। নিচের কোনটি, এইগুলা পারবা। ওকে, ইলেকট্রন বিন্যাসের নীতি পড়াই ফেলছি। ওকে, জাস্ট একটু দেখো, নিচের কোন অরবিটালটি পাউলির নীতি ও হুন্ডের নীতি সমর্থন করে? করে কোনটা? ভালো করে তাকাও, সব এবড়ো খেবড়ো অবস্থা। এই জায়গায় দুইটা স্পিন জীবনে সেম হবে না। এই জায়গায় একটার নিচে স্পিন, আবার এখানে দুইটা স্পিন জীবনে সেম হবে? হবে না। এই জায়গায় দুইটা সেম স্পিন হবে? হবে না। তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এটা। অ্যান্সার হচ্ছে এটা। পলের বর্জন নীতি আর হুন্ডের নীতির এখানে সংজ্ঞা আছে, একবার চোখ বুলায় যায়। নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে? জাস্ট সেম জিনিস, মানে আউটবাউন্ড নীতি আর কি। ওকে, হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? দেখো, এরকম প্রশ্ন কিন্তু মাঝে মাঝে আইসা পড়তে পারে। ইজি প্রশ্ন, যেমন জিএসটি তে আসছে, এই যে এই বছর আসছে জিএসটি তে। হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? কোনটি সঠিক দেখো তো? 1:2:2, 2p(x1), 2p(y1), 2p(z1), এই যে এটা সঠিক। এখানে দুইটা, অথচ এখানে নাই, তা তো হবে না। এটা বাদ দিয়ে এই জায়গায় তো দুইটা হবে না, তাই না? এটা তো হবে না। আর এখানে একটা, এখানে দুইটা, এখানে জিরো, তা তো হবে না। সব জায়গায় সেম একটা করে যাবে, তারপরে হবে। হুন্ডের ইলেকট্রন অনুযায়ী পি ইলেকট্রনে বিজোড় ইলেকট্রন কয়টা? পি মৌলে, ও ফসফরাস মৌলে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? হুন্ডের নীতি অনুযায়ী তিনটা। তিনটা। কেন? 2:2p3, দেখো, 3:3p3, ফসফরাস মানে কি লাস্টে কি আছে? 3:3p3। তার মানে তুমি যদি ওরে চিন্তা করো, তাহলে কি হচ্ছে এখানে? 1, 2, 3, এটা, তাই না? পড়ালেখা সহজ। আসো, এই যে এখানে আরো কিছু প্রশ্ন আছে, এগুলো একটু দেখবা। বোর, ডি ব্রগলি আর প্ল্যাঙ্ক। আচ্ছা, এখানে এত কিছু বুঝার নাই, জাস্ট সূত্রটা একটু দেখে যাবা। মানে কোনো প্রকার ম্যাথ আসবে না, তুমি চিল থাকো। ওকে, চিল থাকো। বোরের মেইন সূত্র কি? এই যে দেখো, NH/2s পাই, NH/2s পাই। দেখো, এটা খুব ভালো করে দেখো, MVR ইকুয়াল কি? NH/2s পাই। এটা কি হয়েছে? হ্যাঁ, হয়েছে। এটা কাজ করে আসো, এইটারে না আমরা একটু দুষ্টামি করি, এই সূত্রটার ভিতরে একটু দুষ্টামি করি, করবো। এটাই তো বোরের কৌণিক ভরবেগের সূত্র, তাই না? এখন দেখো, মাঝে মাঝে কিন্তু এরকম প্রশ্ন দেয়, তৃতীয় শক্তি স্তরের জন্য কৌণিক ভরবেগ কোনটা হবে? তৃতীয় শক্তি স্তরের জন্য, তার মানে কি? এন এর জায়গায় কি বসবে? 3। দ্বিতীয় শক্তি স্তরের জন্য কৌণিক ভরবেগ কত হবে? এন এর জায়গায় বসবে 2, 2 আর 2 কাটা, H/পাই অ্যান্সার। এগুলো কিন্তু খুবই বেসিক প্রশ্ন, মানে একাডেমিকের বোর্ড প্রশ্নের মতো। এখন এদিকে আসো, এবার এটার একটু আমরা, আসো দুষ্টামি করি না এটার সাথে একটু, হ্যাঁ, করি, একটু করি। কৌণিক ভরবেগ আর দেখো, এটা কিন্তু শুধু ভরবেগ, MV, ভর ইন্টু বেগ। ওকে, 2πr বলা যায়, হ্যাঁ। এবার আসো, একটা জিনিস চেষ্টা করি, আসো, হ্যাঁ। এন, এবার H/mv লিখি এখানে। ভাই, আপনি আসলে কি বুঝাইতে যাচ্ছেন আমি আসলে বুঝছি না। আপনি কি বুঝাইতে যাচ্ছেন আমি আসলে বুঝছি না। বুঝাচ্ছি একটু পরে, বুঝাচ্ছি, বুঝাচ্ছি। H/mv কে ল্যামডা লেখা যায়। ওকে, H/mv কে ল্যামডা লেখা যায়। ল্যামডা ইকুয়াল H/mv। ওকে, এটাকে আমরা কি বলি? ডি ব্রগলি সূত্র বলি, তাই না? এন্ড মানে আলটিমেটলি এই যে এই সূত্রটার মানে কি হয়ে যায়? তোমার 3 নাম্বার শক্তি স্তরে 3টা ওয়েভ থাকবে। তোমরা এই ধরনের চিত্র দেখছো না? তোমরা এই ধরনের চিত্র কি দেখছো বলো? মনে করো এটা তৃতীয় শক্তি স্তর। তখন এখানে কি থাকবে বলো তো? তুমি এই ধরনের চিত্র আই গেস দেখছো, হ্যাঁ, আই গেস দেখছো। হয়নি, চিত্রটা হয়নি, হ্যাঁ, চিত্রটা হয়নি। মানে 3 নাম্বার শক্তি স্তরে এরকম 3টা তরঙ্গ দেখা যাবে। এই যে 2πr ইকুয়াল এন ল্যামডা, এই জায়গা থেকে সূত্রটা আসছে। ল্যামডা ইকুয়াল কি? H/mv।
দেখো ল্যামডা ইকুয়াল কি, ল্যামডা ইকুয়াল হচ্ছে এইচ বাই এম ভি। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ডি ব্রগলি সূত্র। মানে কি দেখো, এই যে ল্যামডা মানে কি তরঙ্গ ধর্ম, এটা কি তরঙ্গ ধর্ম। আর এমবি মানে কি কণা ধর্ম, মানে কি ভরবেগ, কণা ধর্ম। তার মানে একটা ইলেকট্রনের ভিতরে দুই ধরনের ধর্ম থাকে, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, একটা হচ্ছে কণা ধর্ম। এটা কে বলে গেছে, এটা বলেছে ডি ব্রগলি। কত সালে, 1924 সালে। আর এটা কত সালে বলছে, এটা বলছে 1913 সালে। কে বলছে, নিলস বোর বলছে, তাই না? এটা অনেক পরে প্রমাণ হয়েছে আর কি, যাই হোক। তাহলে ল্যামডা ইকুয়াল এইচ বাই এমভি, এটা ডি ব্রগলি বলছে। আর প্ল্যাঙ্ক কি বলছিল, প্ল্যাঙ্ক আরো আগে বলছে ইকুয়াল হচ্ছে এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। এন্ড এই জায়গা থেকেই কিন্তু আসলে এটা আসছে, এই জায়গা থেকেই মানে প্ল্যাঙ্ক আর আইনস্টাইন, দেখো আইনস্টাইন কি বলছিল, এমসি স্কয়ার বলছিল না, ইকুয়াল এমসি স্কয়ার বলছিল না। এটা একজন বলছে, এটা একজন বলছে, তার মানে আলটিমেটলি এটা একজন বলছে ইকুয়াল এমসি স্কয়ার আইনস্টাইন, আর ইকুয়াল এইচ সি বাই ল্যামডা এটা বলছে ডি ব্রগলি। এবার এই দুইটা থেকেই কিন্তু এই সূত্রটা আসে, তাই না? যাই হোক, তুমি এবার সি কাটাকাটি করে না, সি এর জায়গায় ভি দিয়ে দিলে আসে, হোয়াট এভার। কথা হচ্ছে সূত্রগুলো একটু দেখে রাখবা, জাস্ট আর কিছু লাগবে না। যেমন এই যে এটা একবার ডিওতে আসছিল, দরকার পড়বে না এগুলো। এখন দেখো মাঝে মাঝে এই ধরনের জিনিস, বোরের সীমাবদ্ধতা, বর্ণালী চিত্র, এগুলো কোনো সময় তোমাদের তো আপাতত রিটেন নাই, সো রিটেন নিয়ে কোনো প্যারা হবে না। বাট একবার করে একটু দেখে রাখবা, পড়ে রাখবা, তাহলে সুবিধা আছে। এখন মনে করো হচ্ছে তুমি বোরের দুটো সীমাবদ্ধতা পারো না, এটা কিন্তু উচিত না। রাদারফোর্ড মডেলের দুইটা সীমাবদ্ধতা পড়ে যাও, বোরের মডেলের দুইটা সীমাবদ্ধতা পড়ে যাও, পড়ে গেলে তোমার লাভ লস নাই, ওকে? পড়ে গেলে লাভ লস নাই, এগুলো তো আর পড়ানো জিনিস না, রাইট? রাদারফোর্ডের জিনিস আমরা জানি, তেজস্ক্রিয় মানে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, মানে কি নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষাটা, ওকে? এটাকে কি বলা হয়, সৌরজগৎ মডেল বলা হয়, রাদারফোর্ডের মডেলকে সৌরজগৎ মডেল বলা হয়, তাই না? এগুলো তোমরা জানো। এখন তেজস্ক্রিয় মৌল থেকে আলফা বের হয়, ওকে? আলফা মানে কি 4 2 হিলিয়াম 2 প্লাস, 4 2 হিলিয়াম 2 প্লাস। একবার দেখে রাখো, 4 2 হিলিয়াম 2 প্লাস, একবার দেখে রাখবা 4 2 হিলিয়াম 2 প্লাস, ওকে? তারপরে সোনার পাত, এইটা বর্তমান বইয়ে যেটা আছে এটা একটু দেখে রাখো। আমার মনে হয় কেন জানি বর্তমান বইয়ে এইটাই আছে, এটাই তাও একবার একটু চেক করে নিও, হ্যাঁ? এত বেশি কঠিন প্রশ্ন দিবে না। আর জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা মানে কি, এখানে এই কাহিনী তুমি সবার আগে জানো, এগুলো পড়ার দরকার নেই, এগুলো এখানে দেওয়া থাকুক, তুমি একবার দেখে রাখবা। যেমন এটাকে কি বলা হয়, রাদারফোর্ড মডেলকে নিউক্লিয়ার অ্যাটম মডেল, সোলার মডেল, একবার পড়ে যাও, দ্যাটস ইট। এই জায়গায় সব বলা আছে, মানে কি রাদারফোর্ডের পরমাণু মডেলের কাহিনীগুলো বলা আছে, তুমি এগুলো পারো, তুমি জাস্ট সীমাবদ্ধতা দুই একটা পড়ে যাবা, তোমার কাজ শেষ। এই যে রাদারফোর্ড আর সৌরজগতের পার্থক্য, এগুলো লাগবে না তোমার, জাস্ট দুইটা করে একবার দেখে যাবা, দুইটা করে একবার দেখে যাবা, বুঝছো? এবার আসলে সবচেয়ে দরকারি পড়া সেটা হচ্ছে গিয়ে আমাদের পারমাণবিক বর্ণালী পড়ালেখা, একদম ধরে ধরে টপিক ওয়াইজ শেষ করে ফেলবো আমরা, ধরে ধরে টপিক ওয়াইজ যা যা প্রশ্ন আসা পসিবল, এর থেকে এর চেয়ে বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসবে না। একদম সিম্পল জিনিস, বুঝছো না বাবা? এগুলো এত কঠিন পড়ালেখা না। আসো, যা পড়াবো তাই আসবে, বাইরে থেকে আসবে না। দেখো যেমন, আচ্ছা একটা একটা জিনিস একটু সার্চ দেই, এক সেকেন্ড, হ্যাঁ? আচ্ছা, সামহাও এই জায়গাতেই কি আছে এটা, এটা কোনটা, আরে ভেরি গুড। আরে দোস্ত, পাই গেছি, পাই গেছি। ওকে, ঠিক আছে। আমরা এগ্রি, মানে এই বছরে এগ্রির প্রশ্নটা আমি সলভ করাই দিছিলাম, এনাম কেমিস্ট্রি একাডেমিতে সলভ করাই দিছি, তাও একবার একটু দেখাবো আর কি, হ্যাঁ দেখাবো। যেমন দেখো, এই যে দেখো, শক্তির সমতুল্য হিসেবে একটি ইলেকট্রনের স্থির ভর প্রায়, মানে ইলেকট্রনের ভর কইতে আইলো, ওমা, ইলেকট্রনের ভর পড়াইছি তোমাকে আজকে, হ্যাঁ ভাই, এটার সাথে তো এটা সম্পর্ক নাই, আরে ভাই এটা ফিজিক্সের পার্ট থেকে এই প্রশ্নটা আসছে, তো আমি ইচ্ছা করে এখানে রাখছি। বাট তুমি দেখে যাও একবার, নিচের কোন রশ্মির কম্পাঙ্ক সবচেয়ে বেশি, এই দেখো এই টপিকটাই এখন পড়াচ্ছি। এটা কিন্তু এগ্রি এই বছরের প্রশ্ন, এই বছর মানে 23-24-এর প্রশ্ন, হ্যাঁ? এই দেখো আমরা কিন্তু এখন ওই টপিকটা নিয়ে আলোচনা করব, এগ্রির ওই টপিকটা নিয়ে আলোচনা করব, ওকে? তারপরে ভালো করে দেখো, এইগুলা অন্য প্রশ্ন।
এই দেখো নিচের কোন উপশক্তি স্তরটি শক্তি বেশি, মানে কি আউটবাউ নীতি থেকে প্রশ্ন আসছে। এবার দেখো গুণগত রসায়ন থেকে যে এই প্রশ্নটা আইলো, তুমি আর কিছু বলার আছে না? আবার আসো, আমি জাস্ট তোমাকে একটা জিনিস দেখাচ্ছি যে পড়ালেখা কোনো জায়গার জন্য আলাদা না, এগুলো পরের জিনিস, এগুলো অন্য টপিক। গুণগত ইয়াটা কই? গুণগতর আর কোনো প্রশ্ন আসছে? আসছিল তো একটা, মানে ইয়ার আসছিল মনে হয়, মানে তোমার কি বলে আয়ন শনাক্তকরণ একটা প্রশ্ন আসছিল, আমার মনে আসতেছে না অ্যাকচুয়ালি। নাই, এখানে নাই, আচ্ছা তাহলে আসে নাই। ওকে, তার মানে তুমি কি বুঝলা, আমরা যে অলরেডি দুইটা প্রশ্ন, মানে অলরেডি দুইটা টপিক থেকে প্রশ্ন আসছে এই বছর এগ্রিতে গুণগত রসায়নের, তো এগুলো কি পারা পসিবল না? পারা পসিবল, মানে বাচ্চা প্রশ্ন, আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি। ভালো করে তাকাও, এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে, এই জায়গাটা খুব ভালো করে পড়বা। তো হচ্ছে এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। মহাজাগতিক রশ্মি, গামা, তারপরে হচ্ছে গিয়ে এক্স রে, ইউভি, তারপরে ভায়োলেট থেকে রেড, তারপরে আইআর। আইআর মানে কি বলতো? আইআর মানে হচ্ছে ইনফ্রারেড রে, ইনফ্রারেড রে মানে অবলোহিত। তারপরে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। আচ্ছা খুব ভালো করে খেয়াল করে দেখো, উপর থেকে নিচে, উপর থেকে নিচে ল্যামডার ভ্যালু বাড়তেছে, ল্যামডার ভ্যালু কিন্তু উপর থেকে নিচে বাড়তেছে। ল্যামডার ভ্যালু বাড়া মানে কি বলতো? শক্তির ভ্যালু কমা। কম্পাঙ্ক, কম্পাঙ্ক নিউ বলো এফ বলো কমে যাবে। তরঙ্গ কি বলে এটাকে, সংখ্যা, এগুলোও কমে যাবে। মানে ল্যামডা বৃদ্ধি মানে বাকি সব কমা। উপর থেকে নিচে নামলে ল্যামডা বাড়তেছে, তার মানে বাকি সব কমতেছে। এখন ল্যামডা বাড়তেছে বুঝলাম কেমনে, দেখো ইউভি আমরা সবাই এটা খুব ভালো করে জানি, যেমন এটা কি 380 থেকে 780 ন্যানোমিটার, মনে আছে তোমার? হ্যাঁ, এটা কি 780 থেকে 780 ন্যানোমিটার থেকে 1000, আমরা এগুলো পড়ছি না? পড়ছি। তারপরে এই যে ইউভি, ইউভি কি 380 আগে, হ্যাঁ 10 থেকে 380 ন্যানোমিটার, এরকম পড়তে হবে না? তার মানে দেখো আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, নিচের দিকে কিন্তু বাড়তেছে, রাইট, নিচের দিকে বাড়তেছে। তোমার কিন্তু সব ভ্যালু জানার দরকার নাই, জাস্ট এতটুকু জিনিস জেনে রাখো। তাহলে উপর থেকে নিচে নামলে বাড়ে, উপর থেকে নিচে নামলে বাড়ে, কি বাড়ে? ল্যামডা বাড়ে। বাকি সবগুলো কিন্তু কমে যাবে, বাকি সবগুলো কমে যাবে, ল্যামডার সাথে সবার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। এবার এদিকে আসো, এবার এদিকে আসো। এই যে অতি বেগুনি মানে কি 10 থেকে 380 ন্যানোমিটার, এই যে বেগুনি 380 দিয়ে স্টার্ট, কম লাল, বেনি আসো হ কলা, লাল 780 দিয়ে শেষ, তার মানে আস্তে আস্তে বাড়তেছে না? এখন আমি যদি তোমাকে বলি কোন কালারের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই যে নিচেরটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে ওর শক্তি কম, ওর কম্পাঙ্ক কম, ওর ল্যামডা কম, তার মানে ওর শক্তি বেশি, ওর কম্পাঙ্ক বেশি। জাস্ট সিকোয়েন্সটা একটু দেখো। অবলোহিত মানে কি 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার, রাইট, আমরা এগুলো জানি। এই যে 1000 ন্যানোমিটারে আছে, তো জাস্ট মিলিমিটার নিয়ে নিবা। এবার আসো ভালো করে তাকাও, দেখো নিচের কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, নিচের কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়। মানে এই জায়গায় কিন্তু সব দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় মানে কি নিচের দিকে নামতেছে, গামা, ভিজিবল, মাইক, এই যে মাইক্রোওয়েভ। নিচের বিকিরণ কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তরঙ্গ দৈর্ঘ্য কম মানে উপরের দিকে চাইছে, উপরের দিকে চাইছে। এক্স রে, গামা, গামা হবে কেন, কেন কেন গামা হবে, কারণ এই দেখো গামা কিন্তু আগে আছে, গামা কিন্তু আগে আছে, রাইট। ওকে, তারপরে দৃশ্যমান আলোর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য রশ্মি কোনটি? দৃশ্যমান আলোর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি কোনটি? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মানে বেনি আসহ ক লা 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 লালের, লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, বাকি সব কম। তো এই যে এই প্রশ্নগুলো, এই যে দেখো, এই যে এগুলা তুমি খুব, এগুলা মেডিকেলে আসে, এগুলো খুব ফেমাস প্রশ্ন, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এবার দেখো এই যে আমরা একটু আগে যে কৃষির প্রশ্নটা দেখলাম, হ্যাঁ কৃষির প্রশ্নটা যে দেখলাম, কৃষির প্রশ্নতে কি ছিল? কই জানি, এই যে দেখো কোন রশ্মির কম্পাঙ্ক সবচেয়ে বেশি, কম্পাঙ্ক বেশি মানে কি ল্যামডা কম, কম্পাঙ্ক বেশি মানে ল্যামডা কম, ল্যামডা কম মানে উপরের দিকে কেডা আছে, এই দেখো এক্স রে, অতিবেগুনি, গামা, অবলোহিত, গামা উপরে আছে, এক্স রে উপরে গামা আছে, তার মানে গামার ল্যামডা কম বাট বাকিগুলা কিন্তু বেশি। কথা বোঝা গেছে? ওর ল্যামডা কম বাট বাকিগুলা বেশি, দেখো কোন রশ্মির কম্পাঙ্ক সবচেয়ে বেশি। ভালো প্রশ্ন না এগুলা? ভালো প্রশ্ন, একই প্রশ্ন দেখছো, এগুলা এসে পড়ে। ওকে, এই যে দেখো সেম প্রশ্ন, এগুলো তুমি পারো, কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার শক্তি কম। আচ্ছা এটা একটু খুব ভালো করে জানো, আমরা জানি লাইম্যান বামার পেশেন্ট ব্র্যাকেট ফোন, লাইম্যান বামার পেশেন্ট ব্র্যাকেট ফোন, লাইম্যান বামার পেশেন্ট ব্র্যাকেট ফোন, রাইট। ওকে, এখন এসো, সেটা হচ্ছে আমরা একটা জিনিস মাথায় রাখবো, লাইম্যান মানে অবলোহিত, লাইম্যান মানে কি, লাইম্যান মানে হচ্ছে অবলোহিত। বামার আমরা সব দেখি, বামার মানে দৃশ্যমান, আর বাকি
সবই হচ্ছে, সরি আমি উল্টো বলছি, মানে লাইমেন হচ্ছে অতি বেগুনি মানে ইউভি, লাইমেন হচ্ছে গিয়ে কি ইউভি, লাইমেন হচ্ছে ইউভি। বামার কি, বামার হচ্ছে দৃশ্যমান অঞ্চল, মানে কি সব দেখি আমরা। আর নিচের তিনটা কি অবলোহিত বা আয়ার এর ভিতরে পড়তেছে, ওকে আয়ার এর ভিতরে পড়তেছে, ফাইন। তারপর আর কি আছে, চলে যেতে একটু একটু যদি কঠিন প্রশ্ন করতে চাই কেউ, যে কোন ইলেকট্রনিক স্থানান্তরের ফলে হাইড্রোজেন বর্ণের বামার সিরিজের ফোর্থ লাইনের সৃষ্টি হয়, ভালো প্রশ্ন। ফোর্থ লাইন, লাইন মানে কি মনে আছে, লাইন মানে দেখো আমরা যে সূত্রটা পড়তাম, আমরা কোন সূত্র পড়তাম, আমি কিন্তু খুব শর্টলি আগাচ্ছি, যে জাস্ট কম্প্যাক্ট ওয়েতে তোমার শিখিয়ে দিচ্ছি। দেখো আমরা এই সূত্রটা পড়তাম, রাইট। এখন খেয়াল করো এন ওয়ান, আমরা সবাই জানি লাইমেন, বামার, পেশেন্ট, ব্র্যাকেট ফোন, এগুলো এন ওয়ান এর ভ্যালু কিন্তু 1 2 3 4 5, আমরা এগুলো সবাই জানি। এন টু কি, এন টু হচ্ছে এন ওয়ান প্লাস লাইন নাম্বার, তাই না, লাইন নাম্বার, রাইট, আমরা জানি। এখন দেখো বামার মানে কি, বামার মানে এন ওয়ান এর ভ্যালু কত, এন ওয়ান এর ভ্যালু 2, তাহলে এন টু কত, এন টু মানে ফোর্থ লাইন, ফোর্থ লাইন, তার মানে এন ওয়ান বামার প্লাস ফোর্থ লাইন মানে 6, তাহলে এন টু হচ্ছে 6, এন ওয়ান হচ্ছে 2, তার মানে 6 থেকে 2 আসে বামার তো সৃষ্টি করতেছে এখানে, 6 থেকে 2 আসে। দেখছো এই ধরনের ট্রিকি প্রশ্ন দিতে পারে তোমাকে। হাইড্রোজেন পারমাণবিক বর্ণের কোন সৃষ্টিতে দৃশ্যমান অঞ্চল দেখা যায়, বামার হচ্ছে দৃশ্যমান। আচ্ছা এবার একটু ভালো করে এই জিনিসটা একটু জেনে রাখো, আমরা সবাই জানি কি, একটা একটা ছোট্ট জিনিস, যে এই যে দেখো, এটা মনে করো কেউ একজন বললো হচ্ছে ভাইয়া এন ওয়ান ইকুয়াল সামথিং, এন ইকুয়াল মনে করো হচ্ছে 3, তার মানে এটা কিন্তু কোয়েশ্চেন, বুঝো, এন ওয়ান ইকুয়াল 2 বামার, এন ওয়ান ইকুয়াল মনে করো এন ওয়ান ইকুয়াল 2 দিলাম, এটা কি হয়ে যাবে, বামার হয়ে যাবে। এন ওয়ান ইকুয়াল 5 দিলাম, তাহলে কি হয়ে যাবে, এটা ফুন্ড হয়ে যাবে, হোয়াটএভার। বুঝো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অসীম থেকে, হ্যাঁ অসীম থেকে, এটা অসীম, এটা হচ্ছে অসীম, অসীম। এবার দেখো এই যে অসীম থেকে যদি একটা ইলেকট্রন আসে, অসীম থেকে যদি ইলেকট্রন জাম্প করে আসে, তখন এই যে এইটাই হচ্ছে পড়ালেখা, অসীম থেকে আসলে ল্যামডা পাওয়া যায় মিনিমাম, কি পাওয়া যায় বলতো, ল্যামডা মিনিমাম পাওয়া যায়। আর ঠিক ওর পরেরটা থেকে আসলে, দেখো এই যে পড়া শেষ, যদি ওর পরেরটা থেকে আসে, ওর পরেরটা থেকে আসে, অসীম থেকে আসলে ল্যামডা মিনিমাম, ওর পরেরটা থেকে আসলে কি বলতো, ল্যামডা ম্যাক্সিমাম। ক্লিয়ার, তাহলে ওর একদম দূরের থেকে আসলে ল্যামডা মিনিমাম, আর একদম কাছের থেকে আসলে ল্যামডা ম্যাক্সিমাম। দূরের থেকে আসছে ল্যামডা মিনিমাম, কাছের থেকে আসছে ল্যামডা ম্যাক্সিমাম। ক্লিয়ার বাবা, দূরের থেকে আসছে ল্যামডা মিনিমাম, কাছের থেকে আসছে ল্যামডা ম্যাক্সিমাম। ওকে, ওকে। এবার একটু বুঝো, এই যে দেখো, তোমাকে এখন বললো হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, বুঝো ল্যামডার কথা বলা হচ্ছে এখানে, এই সব ভুলে যাও, সব ভুলে যাও, আমরা জানি ল্যামডার বিপরীতে বাকি সবকিছু। এখন তোমাকে আমি বললাম যে আমাকে একটা জিনিস বললাম, যে মনে করো আমার দরকার ই ম্যাক্স, এই যে দেখো থিওরিটিক্যালি পড়ো, ই ম্যাক্স, ই ম্যাক্স মানে কি ভাই, ই মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা। দেখো ই এর সাথে ল্যামডার সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, তাহলে ই ম্যাক্স চাইছে, তার মানে তোমার এখানে ল্যামডা কোনটা হবে, ল্যামডা মিনিমাম হবে। কথা বোঝা গেছে কিনা, তাহলে ই ম্যাক্স বের করতে গেলে ল্যামডা মিনিমাম লাগবে, ল্যামডা মিনিমাম মানে এন টু ইকুয়াল কত, এন টু ইকুয়াল ইনফিনিটি। ক্লিয়ার, মনে করো তোমাকে বললো কি নিউ বার মিনিমাম চাইছে তোমার কাছে কেউ, নিউ বার মিনিমাম, আমরা জানি না নিউ বার মানে কিন্তু 1/ল্যামডা, তাই না, নিউ বার মানে 1/ল্যামডা, তাহলে নিউ বার মিনিমাম চাইছে তোমার কাছে, তাহলে নিউ বার মিনিমাম চাওয়া মানে কি, ল্যামডা আসলে কি চাইছে তোমার কাছে, ম্যাক্সিমাম চাইছে, তার মানে এই ল্যামডা ম্যাক্সিমাম, দ্যাট মিন্স ইনটু ইকুয়াল কি হবে, এন ওয়ান প্লাস ওয়ান হবে। কেন কেন, এই যে ঠিক এই যে পরেরটা, পরেরটা মানে কি, এন ওয়ান প্লাস পরেরটা, মানে এন ওয়ান প্লাস এক ঘর আগাইলে পরেরটা পাওয়া যায়, রাইট। তাহলে এন টু তখন কি হয়ে যাবে, এন ওয়ান প্লাস ওয়ান। তাহলে এটা জাস্ট মাথায় রাখবা, যে যদি সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা চায়, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা চায়, মানে নিউ বার মিনিমাম চায়, তার মানে কি ল্যামডা ম্যাক্সিমাম চাইছে। ল্যামডা ম্যাক্সিমাম মানে কি, ল্যামডা মিনিমাম মানে কি, ওই যে দূরের থেকে আসতেছে, দূরের থেকে আসলে ল্যামডা মিনিমাম, মানে ল্যামডা মিনিমাম মানে হচ্ছে এন টু ইকুয়াল কত, 0, আর ল্যামডা ম্যাক্সিমাম মানে কি বলতো, এন টু ইকুয়াল কত, এন ওয়ান প্লাস ওয়ান। এই একটা কনসেপ্ট দিয়ে সব হয়ে যাবে, আসো 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 আসো। দেখো খুব 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 ফেমাস প্রশ্ন, আমি শিওর, মানে তুমি একদম শিওর থাকো এগুলো রাজশাহী ইউনিভার্সিটিতে আসবে, বা এগ্রিকালচারে দিয়ে দিবে, বা চট্টগ্রাম ভার্সিটিতে দিয়ে দিবে, এইগুলা খুবই 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 ফেমাস প্রশ্ন, ওকে, এইসব জায়গা থেকে প্রশ্ন আসে। এখন তোমাকে বললাম, বুঝো বুঝো বুঝো, ভালো করে বুঝো, হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজ, বামার সিরিজ মানে এন ওয়ান এর ভ্যালু কি তুমি জানো, হ্যাঁ আমি জানি, এন ওয়ান এর ভ্যালু 2,
দ্বিতীয় লাইন মানে কি? আমি এন টু জানি, হ্যাঁ ভাইয়া জানি। এন টু কি লাইন বলে দিছে, তার মানে 2 + 2 দ্যাট মিন্স 4। বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, দ্বিতীয় লাইনে তরঙ্গ দৈর্ঘ্য কত মানে ল্যামডা জিজ্ঞাসা করছে। ওকে ওকে, এদিকে আসো। আর এইচ, জেড স্কোয়ার দিলাম না, কারণ হাইড্রোজেনের বলছে, হ্যাঁ হাইড্রোজেনের জেড কত 1, তাই জেড স্কোয়ার মানে কি, এক স্কোয়ার মানে এক, বাদ। আর এইচ, এবার দেখো 1/n1 এর স্কোয়ার মানে কত, 1/4 - 1/16 n2 এর স্কোয়ার। তাহলে আলটিমেটলি কত আসে দেখো, 4 আর 16 কত, 16, 4 4 16, মানে এখান থেকে 4 থেকে একবার দেবে 3 আর এইচ। বাট এটা কিন্তু 1/λ, এটা কিন্তু 1/λ, দ্যাট মিন্স তোমাকে ল্যামডা বের করতে হবে কত, 16/3 আর এইচ, 16/3 আর এইচ। ওকে, 16/3 আর এইচ, 16/3 আর এইচ। এই যে দেখো, এটা একটু ভালো প্রশ্ন, এটা আরেকটা ভালো প্রশ্ন। দেখো কি বলছে, এই যে এইটা দেখো, নির্বাক ধ্রুবক আর এইচ হলে হাইড্রোজেন পরমাণু বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা। এই যে এটা ভালো প্রশ্ন। দেখো এই যে দেখো, এই যে দেখো, বামার সিরিজ তো তুমি বুঝো, বামার সিরিজ মানে এন ওয়ান ইকুয়াল কত। এই বুঝো বুঝো বুঝো, পড়ালেখা বুঝো বাবা, পড়ালেখা করতে হবে তো, নাইলে হবে কেমনে? এই পড়ালেখা না করলে হবে কেমনে? বামার মানে কি বলো, বামার মানে কি বলো, n1 = 2। ওকে, বাবার মানে n1 = 2। এবার বলছে সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা, এই তো লাইনে আসো। তাহলে তরঙ্গ সংখ্যা দ্যাট মিন্স, সরি সরি সরি, নিউ বার। তরঙ্গ সংখ্যা মানে নিউ বার। কি চাইছে, সর্বনিম্ন চাইছে, মানে নিউ বার মিনিমাম চাইছে। নিউ বার কি চাইছে, নিউ বার মিনিমাম চাইছে। তাহলে নিউ বার মিনিমামের জন্য আমাকে কি ইউজ করতে হবে, আমাকে কি ইউজ করতে হবে, ল্যামডা ম্যাক্স ইউজ করতে হবে। ল্যামডা ম্যাক্স কখন পাওয়া যাবে, যখন n2 এর ভ্যালু হবে n1 + 1, n1 কত, 2 + 1 3, দ্যাটস ইট। তাহলে n2 এর ভ্যালু এই জায়গা থেকে তুমি বের করবে। এবার তোমার বলছে কি, সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি তরঙ্গ সংখ্যার সূত্রটা, তাহলে নিউ বার মিনিমাম 1/λ, এটা মানেই তো 1/λ, রাইট, এটা মানেই তো 1/λ। ওকে, 1/λ। আর এইচ 1/n1 এর স্কোয়ার মানে কত, 2 এর স্কোয়ার 4, 1/3 এর স্কোয়ার মানে কত, 9। এই জায়গা থেকে অ্যান্সার আসবে। দেখো এখান থেকে কত আসতেছে, 4 9 36, 4 5 মানে 9 9 4 4 বাতে কত, 5, 5/36। এবার কত এখানে আর এইচ, আর এইচ কিন্তু উপরে, আর এইচ কিন্তু এখানে উপরে আছে। এটা কিন্তু উল্টাবো না আমরা, কেন উল্টাবো না, কারণ 1/λ চাইছে এখানে, তরঙ্গ সংখ্যা চাইছে মানে এটা, এটা মানে কিন্তু 1/λ, তোমাকে এখানে তরঙ্গ দৈর্ঘ্য চাইলে উল্টাইতা, রাইট। তাহলে 5/36 আর এইচ, 5/36 আর এইচ হচ্ছে অ্যান্সার, যে 5/36 আর এইচ। এটা কিন্তু 36-এর সাথে আড়াইশ না, এটা আসলে এইভাবে লেখছে আর কি, বুঝছো, এইভাবে লিখছে, এইটা এইভাবে লিখছে আর কি। এই যে এই প্রশ্নটা আর কি, 5/36 আড়াইশ, এই যে। তার মানে ওদের দেওয়া ডেটা থেকে তোমাকে আসলে n2টা বের করে নিতে হবে। যদি লাইন নাম্বার বলে দেয় লাইন নাম্বার, আর নাইলে এটা। কথা কি তুমি বুঝছো? হ্যাঁ, আমাদের অনেক পড়া শেষ, বিশ্বাস করো, আমাদের অনেকাংশ শেষ, আমাদের অনেকগুলা পড়া শেষ। এখন আমি কি করব, এখন আমার কাজ অল্প, মানে এখন কিছু প্রশ্ন তোমরা পড়বা, আমি তো স্লাইড দিয়ে দিব, এখন তোমরা কিছু প্রশ্ন পড়বা। এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহের রোগ নির্ণয়ে মূল ভূমিকা রাখে কে, হাইড্রোজেন। এগুলোকে আমি তোমার পড়াইতে পারবো না, এগুলো এগ্রিগুচ্ছের জন্য খুব ইম্পর্টেন্ট, মানে মেডিকেল প্যাটার্নে যে প্রশ্নগুলো আছে, মাঝে মাঝে রাজশাহীতে 2 1টা দিতে পারে। এমআরআই যন্ত্রের সাহায্যে রোগ নির্ণয়ে কে ইম্পর্টেন্ট, হাইড্রোজেন। জাল টাকা শনাক্তকরণে ইউভি। নিচের কোন মস্তিষ্কের টিউমার নির্ণয় করে, এমআরআই। পারদরেখা বর্ণলিতে কমলা। এমআরআই অর্থ কি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ইনফ্রারেডের তরঙ্গ দৈর্ঘ্য কত, দেখো আমরা সবাই জানি কত বলতো, 780 ন্যানোমিটার থেকে 1000, সরি 1 মিলিমিটার। ওকে, এই যে এটা ক্লিয়ার কিনা, এবার এটারই এরা এইভাবে লিখছে। ফার আয়ার নিচের কোন কাজে ব্যবহার হয়, বেদনা উপশমে। শরীরে ব্যথা বেদনা উপশমে নিচের কোনটি ব্যবহৃত হয়, ব্যথা বেদনা উপশমে অবলোহিত। 1 মানে 10⁻⁻⁻মিটার। এগুলো তুমি এমআরআই পরীক্ষায় কোন ধরনের, রেডিও ওয়েভ। তারপরে কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয়, 230 থেকে 375 ন্যানোমিটার, দ্যাট মিন্স ইউভি। হ্যাঁ, ইউভি। কোন রশ্মি প্রয়োগ করে মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিন, নেয়ার আয়ার। রক্তের শ্বেত রক্তকণিকা বৃদ্ধি, ফার আয়ার। এগুলো খুব ইম্পর্টেন্ট, ব্যথা উপশম ও স্নায়ুতন্ত্রের পুনর্গঠনের ক্ষেত্রে কি হয়, ফার আয়ার ব্যবহার করা হয়। আয়ারের কার্যকর, এই যে কার্যকরীমূলক তরঙ্গ অঞ্চলের তরঙ্গ সংখ্যা, সুপার ইম্পর্টেন্ট জিনিস এগুলো। কোন তরঙ্গ জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়, জাহাঙ্গীরনগরে আসছে 2বার, এটা খুবই খুবই ফেমাস। এটা এই যে দেখ, এই কই আসছে, এই কই আসছে দেখো,
বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 17-18 আসছে। খুবই 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 সুপার ইম্পর্টেন্ট জিনিস এগুলো, হ্যাঁ, সুপার ইম্পর্টেন্ট জিনিস। তাহলে কোন তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি জীবাণুনাশক হিসেবে কাজ করবে 240 থেকে 280 ন্যানোমিটার, এটা জীবাণুনাশক হিসেবে। ফিজিওথেরাপিতে কোন রশ্মি? আয়ার রশ্মি। নিচের কোনটি এনএমআর সক্রিয়? হাইড্রোজেন এনএমআর সক্রিয়। হাইড্রোজেন এনএমআর সক্রিয়। জাল টাকা শনাক্তকরণে ইউভি রে ব্যবহার করা হয়। নিচের কোনটি পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহার করা হয়? ইউভি ফ্লোরোসেন্ট লিঙ্ক, সরি ইঙ্ক। তারপরে আয়ের বর্ণ কার্বনিল যৌগ শনাক্তকরণ, কার্বনিল যৌগ শনাক্তকরণ, এই ভ্যালুগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই ভ্যালুগুলো ইম্পর্টেন্ট এগ্রিগুচ্ছের জন্য। দেখো কোন জায়গায় আসছে, রাজশাহীতে আসছে। এমআরআই এর পূর্ণরূপ কি? এই দেখো রাজশাহীতে আসছে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। মস্তিষ্কের টিউমার নির্ণয়, রাজশাহীর প্রশ্ন, এমআরআই এমআইআর। তারপরে অতিবেগুনি অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে, দেখো রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। অনেকে বলে না ভাই রাজশাহীর প্রশ্ন সলভ করান, চট্টগ্রামের প্রশ্ন সলভ করাই, বেটা প্রশ্ন তো তুই সলভ করবি। যেমন এইগুলা চাইলেও আমি তোমার মুখস্থ করাইতে পারবো না, পারবো না, আমি তোমাকে বলবো তুমি প্র্যাকটিস করবা, ওকে। আসো। তারপরে মস্তিষ্কের টিউমার নির্ণয়, এমআরআই। কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? আইআর। এমআরআই পরীক্ষার মূলনীতির সাথে এনএমআর একই বৈশিষ্ট্য, আঙ্গুলের ছাপ হিসেবে ধরা হয় কি? অ্যাটমিক স্পেকট্রাম। মানে এই যে এগুলো হচ্ছে একটু বাংলা পড়া, এগুলো একটু বাংলা পড়া। এখন হচ্ছে কি সবচেয়ে ভাইটাল টপিক, সেটা হচ্ছে কি কি দ্রাব্যতা। দ্রাব্যতাটা আমরা একটু সবার পরে পড়বো, বুঝছো? এই দ্রাব্যতাটা পরে পড়বো, দ্রাব্যতাটা পরে পড়বো মানে দ্রাব্যতা পড়াইতে আধা ঘন্টা টাইম লাগবে। দ্রাব্যতা আমি একটু অন্যভাবে পড়াইতো, বুঝছো? তো দ্রাব্যতাটা আমরা পরে পড়বো। আমরা দ্রাব্যতার আগে অন্য টপিকে ঢুকে যাই, বাকি টপিক গুলো শেষ করে তারপরে দ্রাব্যতা পড়বো, ঠিক আছে? ওকে। এই প্রশ্ন, এই টপিকটা কই রে? ওকে, তাহলে দ্রাব্যতা আমরা সবার পরে পড়বো, দ্রাব্যতা আলাদা পড়বো, ওকে। আসো, আরেকটা টাইপ আছে, যতগুলো টাইপ আছে সবগুলো কভার করে যাবা, দ্যাটস ইট। তোমাকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ, এতটুকু আমি কথা দিলাম তোমাকে। আচ্ছা, এই ভ্যালুগুলো একটু জানতে হবে। যেমন দেখো, আলফা মানে কি? 4 2 He2+, আলফা মানে 4 2 He2+। বিটা মানে কি? 0 - 1, এই যে 0 - 1, এটা একটু জানো। ই, আলফা মানে হচ্ছে 4 2 He2+। প্রোটন মানে 1 1 হাইড্রোজেন, এগুলো আমরা সবাই জানি। নিউট্রন মানে 1 0 নিউট্রন, এগুলো আমরা কিন্তু সবই জানি। দেখো এগুলো আমরা সব জানি, রাইট? দেখো সব পারি। আচ্ছা, এখন একটু ভালো করে বুঝো, মাথায় রাখবা, খুব ভালো করে শোনো। বিটা ইমিশন হলে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। বিটা ইমিশন হলে প্রোটন সংখ্যা এক একক বৃদ্ধি পায়। কি বলছি? বিটা নির্গত হওয়া মানে কি? বিটা নির্গত হলে প্রোটন সংখ্যা, বিটা নির্গত হলে প্রোটন সংখ্যা এক একক বৃদ্ধি পাবে। বিটা নির্গত হলে প্রোটন সংখ্যা এক একক বৃদ্ধি পাবে। এটা একটু খুব ইম্পর্টেন্ট টপিক, ওকে। দেখো আসো, আলফা বিটা কণাগুলো চার্জ যথাক্রমে, চার্জ গুলো একটু দেখো। আলফা বিটা, আলফা কত, আমরা এগুলো আমরা সবাই জানি আসলে। এই যে যেমন এখানে কি 4 2 He2+, 0 - 1 ইলেকট্রন, জাস্ট এগুলো দিয়ে তুমি সলভ করবা, বুঝছো? এগুলো দিয়ে তুমি সলভ করবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই প্রশ্নটা একটু সুন্দর প্রশ্ন, মানে এটা গত বছর ডিওতে আসছে। দেখো, আলফা, আলফা মানে কিন্তু 4 2 He2+, ওরে ভালো করে তাকাও ওর দিকে। 0 - 1 ইলেকট্রন, 1 1 হাইড্রোজেন মানে কি? প্রোটন। 10 N মানে নিউট্রন। এবার দেখো একটা জিনিস বুঝাই আগে তোমাকে, এই সিস্টেমটা কি। মনে করো এ একটা পরমাণু, এর এখানে আছে মনে করো 7 আর এখানে আছে 8, কথার কথা, হ্যাঁ কথার কথা। বা মনে করো এখানে আছে 50, এখানে আছে সে হচ্ছে 80। এখন এই জায়গা থেকে যদি আলফা বিয়োগ যায়, আলফা বিয়োগ যাওয়া মানে কি জানো? আলফা বিয়োগ যাওয়া মানে আসলে, আলফা বিয়োগ যাওয়া মানে হচ্ছে 4 বিয়োগ যাওয়া, 2 বিয়োগ যাওয়া। তাহলে এই জায়গায় যাই হবে, মনে করো এই জায়গায় তৈরি হলো বি, তাহলে এই 80 থেকে 4 বিয়োগ করে তুমি হিসাব করবে, 80 থেকে 4 বিয়োগ করলে কত আসবে ভাইয়া? 76। 50 থেকে 2 বিয়োগ করলে কত আসবে ভাইয়া? 48। মানে জিনিসটা হয়ে যাবে এন, মানে দুই সাইডের যোগফল বিয়োগফল সেম হবে। কথা বোঝা গেছে? বুঝছো জিনিসটা? আবার মনে করো ভাইয়া এখানে 74 না হয়ে, আচ্ছা না থাক, আমরা একটু পরে দেখাচ্ছি, ওকে দেখাচ্ছি। যেমন দেখো, কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে পিএ হয়? এই যে দেখো, থোরিয়াম কত নাম্বার? 90 নাম্বার। 90 থেকে 91 হয়েছে, 90 থেকে 91 হয়েছে, তার মানে কি এখানে বিটা ইমিশন হয়েছে। বিটা ইমিশন হওয়া কি? যেমন মনে করো এই যে দেখো থোরিয়াম, থোরিয়ামের এখানে কি আছে বলতো? 90। বিটা ইমিশন মানে কি বলতো? 0 - 1 ইলেকট্রন এখান থেকে বাদ যাবে। এখন চিন্তা করো, এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, দেখো মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এখানে 91 আসবে।
আর এখানে কত ছিল 234, 234 আর 0, তার মানে এখানে কিন্তু 234ই থাকবে। তাহলে আলটিমেটলি জিনিসটা কি হচ্ছে, এই যে বিএ হচ্ছে। তাহলে এই যে বিটা ইমিশনের ফলে কি হচ্ছে, 0 - বিটা ইমিশন। খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস। এবার আসো, কোন ধরনের তেজস্ক্রিয়াতে নিউক্লিয়াসের ভর সংখ্যা অপরিবর্তিত থাকে? ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, পরমাণু সংখ্যা এক একক বৃদ্ধি পায়, এটা হচ্ছে বিটা ইমিশন। দেখো এই ভালো করে পড়ো, ভালো করে পড়ো। 14 আর 4 কত? 14 আর 4 18, তাহলে 17 আর 1 18 হবে। দেখো 7 2 9 8 1, তার মানে এখানে 1 1 1 1 হাইড্রোজেন শেষ। নিউক্লিয়াস বিক্রিয়া, এই যে দেখো এদিকে আসো, এদিকে আসো। 9 আর 4 এক্স, এবার দেখো 12 আর 1 কত? 13, 6 আর 0 6, তাহলে 4 আর 2 6 হবে, 12 আর 1 13 হবে, তাহলে 4 আর 2, 4 আর 2 মানে কি আলফা, 4 আর 2 মানে কি আলফা। এই যে একটা একটা করি, একটা এইগুলা এত বেশি কঠিন আসবে না। মনে করো 235 থেকে তুমি এইভাবে চিন্তা করো, আলফা চলে গেছে, আলফা চলে গেছে মানে কি উপরের থেকে 4 চলে গেছে, তাহলে 235 থেকে 4 গেলে কত? 231, 231। বিটা চলে গেছে মানে কি উপরে জিরো, জিরো চলে গেছে, 231 থেকে 231, 231 থেকে আলফা চলে গেছে মানে 4 চলে গেছে, 227, 227 থেকে বিটা চলে গেছে মানে 227, 227 থেকে আলফা চলে গেছে, আলফা চলে যাওয়া মানে কি বলতো? 4 চলে যাওয়া, 223 শেষ। এবার 223 যে জায়গায় আছে এটা আনসার, এই যে 223 যে জায়গায় আছে উপরে এটা আনসার, পুরোটা করতে হয় না। ওকে, দ্যাটস ইট, আমাদের এই টাইপ গুলো শেষ। এবার আসো আরেকটা টাইপ, সেটা হচ্ছে শিখার কালার। ভাই এইগুলো তুমি যদি না পারো তাহলে তো সমস্যা, তাহলে তো সমস্যা। মানে এগুলো কিন্তু রেগুলার টাইপ, এগুলা রেগুলার টাইপ। মানে একজন আমাকে বলতেছে যে ভাই মনে করেন আমি এগুলো পারি না, এখন কি হবে? পড়ালেখা ছেড়ে দিতে হবে। মানে সোডিয়াম সোনালী হলুদ এটা তুমি পারতে হবে, পটাশিয়াম বেগুনি, ক্যালসিয়াম ইটের মতো লাল, তারপরে তোমার আর কি আছে এখানে, সব পড়া লাগবে না, বুঝছো? সব পড়া লাগবে না। হ্যাঁ, সব পড়া লাগবে না। যেমন লেড কখনো আসে না, স্ট্রনশিয়ামটা পড়ে ফেলবা। রুবিডিয়াম কখনো আসে না, সিজিয়াম আসে না, কপার আসে না। ঠিক আছে, বেরিয়ামটা আপেল সবুজ, তো বেরিয়ামটা লাগবে, বেরিয়ামটা আপেল সবুজ। লিথিয়াম কখনো আসে না, রেডিয়ামও কখনো আসে না। এই যে যেগুলোতে দাগ দিয়ে দিছে এগুলোই পড়ো, এগুলোই বারবার পড়ো, এগুলোই বারবার পড়ো। হ্যাঁ, কোবাল্ট ব্লু গ্লাসের যেটা, এটা কিন্তু মাঝে মাঝে আইসা পড়তে পারে। যেমন এখানে কি কে, সোডিয়াম কিন্তু বর্ণহীন আর কপারও বর্ণহীন। কোবাল্ট ব্লু গ্লাসে সোডিয়াম আর কপার বর্ণহীন, আর শিখায় কিন্তু এরা কালার তৈরি করে। কপার তৈরি করে কে, নীলাভ সবুজ। আর তোমার হচ্ছে ওই যে তোমার সোডিয়াম কি করবে, সোনালী হলুদ, এটা আমরা সবাই জানি। এগুলা মনে রাখা খুব বেশি মানে ইমার্জেন্সি কেস না। যতটুক পড়াইছে ওটুকুই পড়ো, কারণ ঘুরে ফিরে এগুলো থেকেই প্রশ্ন আসে। ওকে, আচ্ছা। আমরা জানি এইচসিএল শিক্ষা পরীক্ষায় কি ব্যবহার করা হয় বলতো? শিক্ষা পরীক্ষায় কিন্তু এইচসিএল ব্যবহার করা হয়, গাঢ় এইচসিএল ব্যবহার করা হয়। সো একটু জেনে রাখো, শিক্ষা পরীক্ষায় গাঢ় এইচসিএল ব্যবহার করা হয়। আর শিক্ষা পরীক্ষায় প্লাটিনাম তার থাকে, শিক্ষা পরীক্ষায় প্লাটিনাম তার থাকে, গাঢ় এইচসিএল ব্যবহার করা হয়, এতটুকু জেনে রাখো। আর কালার গুলা যেমন এই যে দেখো, কোনটি বেগুনি কালার তৈরি করে? পটাশিয়াম। কোন শিক্ষা পরীক্ষায় পটাশিয়াম কি কালার তৈরি করে? বেগুনি। শিক্ষা পরীক্ষায় বেগুনি রং দেয় কেনা? পটাশিয়াম। এই দেখো পটাশিয়াম আছে এখানে। শিক্ষা পরীক্ষা কোনটি সোনালী হলুদ সোডিয়াম। এগুলো খুবই ফেমাস। ফ্লেম টেস্টে গোল্ডেন ইয়েলো দিবে কে? সোডিয়াম প্লাস। শিওরি কোবাল কাচের মধ্যে সোডিয়াম প্লাসের বর্ণ কি দেখা যাবে? বর্ণহীন দেখা যাবে, বর্ণহীন দেখা যাবে। ওকে 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 ওকে, এই তো মাস্টারপিস। এইসব 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 এইসব। কি আসছে ভাই, কি আসছে? দান আদার দেন, দান আদার দেন, আয়ন শনাক্ত করো। পড়ালেখা সিম্পল, এইখানে যা যা লেখা আছে এগুলোর বাইরে কোনোটাই আসবে না। ওকে, একদম আমার সাথে সাথে এগুলো ভুলে যাও, এগুলো ভুলে যাও, এগুলো ভুলে যাও, এগুলো ভুলে যাও, একদম মুখে মুখে থাকতে হবে। হ্যাঁ, মুখে মুখে থাকতে। আগে সিঙ্গেল গুলার কথা শেষ করি। সিঙ্গেল গুলাই বেশি আসে, সিঙ্গেল গুলাই বেশি আসতে দেখা যায়, বাট সিঙ্গেল গুলা পড়ে ফেললে বাকি সব পড়ে ফেলা হয়ে যাবে। ওকে, সিঙ্গেল গুলা পড়ে ফেললে সবই পড়ে ফেলা হয়ে যাবে। সিঙ্গেল কি আছে দেখো, সিঙ্গেল কি আছে? সিঙ্গেল আছে, আচ্ছা। সোডিয়ামকে শনাক্ত করে কে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। 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 মুখে 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 মুখে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, ক্যালসিয়ামকে শনাক্ত করে কে? অ্যামোনিয়াম অক্সালেট। ক্যালসিয়ামকে শনাক্ত করে কে? অ্যামোনিয়াম অক্সালেট। ক্যালসিয়ামকে শনাক্ত করে কে? অ্যামোনিয়াম অক্সালেট। শেষ, শেষ, শেষ। তারপর ভাইয়া অ্যামোনিয়াম আয়ন NH4+, NH4+, অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করে কে? নেসলার, 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 নেসলার। লাগবে। তাহলে অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করে কে? নেসলার বিকারক। নেসলার বিকারক মানে কি? K2HgI4, K2HgI4 প্লাস NaOH, K2HgI4 প্লাস NaOH, টেট্রা আয়োডো
মার্কিউরেট, পটাশিয়াম টেট্রাহাইড্রোমার্কিউরেট প্লাস NaOH। ওকে, মানে তোমাকে এইগুলো জানতেই হবে, এই বেসিক জিনিসগুলো জানতেই হবে। ওকে, সালফেট ও নাইট্রেট, সরি, তোমার ক্লোরাইড আয়ন শনাক্ত করা কারে দিয়ে? সিলভার নাইট্রেট দিয়ে। কারে দিয়ে? সিলভার নাইট্রেট দিয়ে। কারে দিয়ে? সিলভার নাইট্রেট দিয়ে। ওকে, বেরিয়াম সালফেট, এই সালফেট আর কার্বনেট এদেরকে শনাক্ত করা হয় কারে দিয়ে? বেরিয়াম নাইট্রেট দিয়ে। সালফেট আর কার্বনেটকে শনাক্ত করা হয় কাকে দিয়ে? বেরিয়াম নাইট্রেট দিয়ে। এই যে বেসিক যে জিনিসগুলো আছে, এইগুলো তুমি না পারলে তোমার সমস্যা, অনেক সমস্যা। দেখো, সোডিয়ামকে শনাক্ত করা হয় কি দিয়ে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে। কি কালো অধ্যক্ষে পাওয়া যায়? সাদা কালো অধ্যক্ষে পাওয়া যায়। ওকে, ওকে। অ্যামোনিয়ামকে শনাক্ত করা হয় নেসলার দিয়ে। নেসলার মানে কি? K2HgI4 প্লাস NaOH বা KOH। কি পাওয়া যায়? বাদামি কালার অধ্যক্ষেপ পাওয়া যায়, বাদামি কালার অধ্যক্ষেপ পাওয়া যায়। ক্যালসিয়ামকে শনাক্ত করা হয় অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে। ক্লোরাইড আয়নকে শনাক্ত করা হয় কি দিয়ে? সিলভার নাইট্রেট দিয়ে। সালফেট কার্বনকে শনাক্ত করা হয় বেরিয়াম নাইট্রেট দিয়ে। আচ্ছা, এগুলো তোমাদের পারতেই হবে। আচ্ছা, এরপরে আসি, এরপরে আসি, পড়ালেখা তো শেষ হয়নি, পড়ালেখা শেষ হয়েছে না। ক্লোরাইড আয়নকে সিলভার নাইট্রেট দিয়ে শনাক্ত করলে কি সাদা কালারের সিলভার ক্লোরাইডের সাদা দক্ষে পাওয়া যায়। এন্ড ওইটাকে পরবর্তীতে আমাকে কি করতে হয় বলতো? এই যে এক্সট্রা NH4OH ঢালতে হয় এটার ভিতরে। তাহলে কি হয়? ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, টলেন বিকারকের কথা মনে আছে? হ্যাঁ, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইডের সাদা বর্ণ পাওয়া যায়, মানে একদম দ্রবণ পাওয়া যায়। মানে কি এটা? কি এটা একদম মানে ক্লিয়ার হয়ে যায় জিনিসটা। মানে সাদা পদক্ষেপ ছিল, একটু আগে সাদা পদক্ষেপ ছিল, এখন জিনিসটা কি হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে। দ্যাটস ইট, শেষ। ওকে, তারপর ভালো করে বুঝো, সালফেট আর কার্বনেট, বেরিয়াম নাইট্রেট দিছো, বেরিয়াম নাইট্রেট ঢালছো, কথা বুঝো, বেরিয়াম নাইট্রেট দিছো সালফেটের ভিতরে, কার্বনেটের ভিতরে। বেরিয়াম সালফেট, বেরিয়াম, দেখো বেরিয়াম সালফেট, বেরিয়াম কার্বনেট, দুইটাই কি সাদা? ভাইয়া পার্থক্যটা কোন জায়গায়? আমরা কিন্তু ক্লাস 8 থেকে পড়ে আসতেছি, এসিড যদি ধাতুর কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, ভেরি গুড। তুমি সাদা দেখলে তো আর বলতে পারবা না যে ভাই এটা বেরিয়াম সালফেট না বেরিয়াম কার্বনেট। আমি এখন এটার ভিতরে যদি এসিড ঢালি, যদি কার্বনেট হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড বের হবে, ইয়েস। তার মানে বেরিয়াম কার্বনেট যদি হয়, এসিডের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড বের হবে। আর যদি সালফেট হয় তাহলে এসিডের সাথে বিক্রিয়া করে কি হবে না? কার্বন ডাইঅক্সাইড বের হবে না। ওকে, এই তো পড়াশোনা সুন্দর। আচ্ছা, NH4OH, NH4OH এর সবগুলো লাগবে না, জাস্ট একটা জিনিস ইম্পর্টেন্ট, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কপারের সাথে বিক্রিয়া করে প্রুশিয়ান ব্লু, টেট্রাএমিন কপার সালফেটের প্রুশিয়ান ব্লু কালার তৈরি করে, যেটা সংকরায়ন কি? sp2d সংকরায়ন, সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার। ওকে, সমতলীয় বর্গাকার। তাহলে NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে কি? টেট্রাএমিন কপার সালফেট। তাহলে টেট্রাএমিন কপার সালফেটের সমতুল্য বর্গাকার মানে কি? প্রুশিয়ান ব্লু, গাঢ় নীল, গাঢ় নীল। এটা এটা একটু মাথায় রেখো। আমরা সবাই জানি ফেরাস হচ্ছে সবুজ, এগুলো আসে না এত বেশি। K4 এফিসিয়েন্ট 6 আর K3 এফিসিয়েন্ট 6 দুইজনেই কার কার সাথে বিক্রিয়া করে, এটা জরুরি। K4 এফিসিয়েন্ট 6 ও সবসময় কার সাথে বিক্রিয়া করবে? চারজনের সাথে, ফেরাস, ফেরিক, জিঙ্ক, কপার। ফেরাস, ফেরিক, কপার, জিঙ্ক। ফেরাস, ফেরিক, কপার, জিঙ্ক। কালার মনে রাখার দরকার নাই, ভুলে যাবা। K3 এফিসিয়েন্সি শুধু দুইজনের সাথে বিক্রিয়া করে, ফেরাস আর ফেরিক, ফেরাস আর ফেরিক। জেনে রাখো, হালকা দেখে রাখো, গাঢ় নীল, বাদামি। এগুলো তুমি চাইলেও মনে রাখতে পারবে না, এটা মনে রাখতে হবে যে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড এই যে ফেরিকের সাথে, হ্যাঁ, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড ফেরিকের সাথে রক্ত লাল বর্ণ তৈরি করে। অ্যামোনিয়াম থায়োসায়ানাইড ফেরিকের সাথে রক্ত লাল বর্ণ তৈরি করে, ফেরাসের সাথে বর্ণহীন, ফেরাসের সাথে বর্ণহীন। এগুলোই বেশি আসে, যেগুলো বেশি আসে বুঝছো ওইগুলো পড়বা, তাই না? তাহলে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড ফেরাসের সাথে বর্ণহীন তৈরি করে, আর অ্যামোনিয়াম থায়োসায়ানাইড ফেরিকের সাথে রক্ত লাল বর্ণ তৈরি করে। অ্যামোনিয়াম থায়োসায়ানাইড ফেরিকের সাথে রক্ত লাল বর্ণ তৈরি করে, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ। যাদের রিটেন আছে, যদি কোনো জায়গায় রিটেন লাগে তারা কিন্তু এটা দেখে রাখতে পারো। অ্যামোনিয়াম আয়নের কিন্তু শনাক্তকরণ রিটেনে আসে, ইভেন কপারেটটাও কিন্তু রিটেনে আসে, যে কপারেটটাও কিন্তু রিটেনে আসে, কপারেটটাও রিটেনে আসে। ওই যে দেখো গাঢ় নীল বর্ণ টেট্রামিন কপার সালফেট, যেটা মাত্র বললাম, এটাও কিন্তু রিটেন পরীক্ষা। আচ্ছা, এটা কিন্তু এবার ডিউ রিটেনে আসছে খুব সম্ভবত, হ্যাঁ, এটা ডিউ রিটেনে আসছে খুব সম্ভবত। আচ্ছা, সরি, এক সেকেন্ড কাপটা রেখে নিই। তারপরে ক্যালসিয়াম, ক্যালসিয়ামটা আমরা অলরেডি পড়ছি, অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে পরীক্ষা করা হয় সাদা কালার, এটা পড়ার দরকার নেই। ওকে, এগুলো পড়া হয়ে গেছে আমাদের। দেখো, প্রশ্নগুলো একটু সলভ করো। নেসলার দ্বারা কি করা হয়? অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয়। কপার 2+ আয়ন অ্যামোনিয়াম দিলে গাঢ় নীল কালো পদক্ষেপ বলা হয়।
উপরোক্ত বিশুদ্ধ কোণ, আচ্ছা এটা হচ্ছে আবার পড়ালেখা, অন্য পড়ালেখা। আচ্ছা এই পড়ালেখাগুলো আমাদের শর্ট সিলেবাসে নাই, বাট আমরা একটু পড়বো, 10 মিনিট পড়বো, বেশি পড়বো না, 10 মিনিট পড়বো, আর 10 মিনিট পড়বো, এরপর আমাদের পড়া মোটামুটি শেষ। বাকি থাকবে দ্রাব্যতা, দ্রাব্যতা আলাদা পড়বো, দ্রাব্যতা একটু আলাদা পড়তে হয়। ভালো করে দেখো, সেটা হচ্ছে যোগের উদ্দায়িতার পার্থক্য। যোগের উদ্দায়িতার পার্থক্য দেখো, আহ উদ্দায়িতার পার্থক্য, উদ্দায়িতার পার্থক্যের জন্য আমরা কোন প্রসেস ইউজ করি? ঊর্ধ্বপাতন। স্ফুলনকের পার্থক্যের জন্য আমরা আংশিক পাতন আর সাধারণ পাতন ইউজ করি, সাধারণ পাতন আংশিক পাতন ইউজ করি। অদ্রবণীয় আর স্টিমে উদ্দায়ী এগুলোর জন্য স্টিম পাতন ইউজ করি। এগুলো পড়ার দরকার নেই, একটু পরে আমরা এমনি আলোচনা করবো। ওকে, ভালো করে দেখো, পোলার দ্রাবক কারা, অপোলার দ্রাবক কারা। মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন দিতে পারে, নিচের কোনটি পোলার দ্রাবক, নিচের কোনটি অপোলার দ্রাবক, দিতেই পারে, হু নোজ, রাইট? জাস্ট নর্মাল প্রশ্ন, নিচের কোনটি পোলার দ্রাবক, নিচের কোনটি অপোলার দ্রাবক, পড়ে ফেলতে পারবো আমরা এগুলা। ওকে, এই নর্মাল প্রশ্ন, এগুলো পারি, তুমি পারো। আচ্ছা এবার আসো আংশিক ক্যালাসন। সবচেয়ে ইম্পর্টেন্ট কি জিনিস? ক্যালাসনে ব্যবহৃত দ্রাবক গুলা কি? পানি, অ্যালকোহল, ইথার, অ্যাসিটন, বেনজিন। এগুলো এগুলো হচ্ছে পানির আংশিক ক্যালাসনে ব্যবহৃত জিনিসপত্র। আংশিক ক্যালাসনে কি হয় এইটা সবচেয়ে জরুরি। দেখো, চিনি বা সুগার শিল্পে প্রাথমিকভাবে ক্যালাসিত চানিকে জলীয় দ্রবণ থেকে আংশিক ক্যালাসন পদ্ধতিতে অপদ্রব্য থেকে পৃথক করা হয়। এতে চিনির ক্যালাসনের আকার বৃদ্ধির সাথে সাথে চিনির মিষ্টিতাও বৃদ্ধি পায়। মানে চিনি রিলেটেড জিনিসে আংশিক ক্যালাসন পড়ছে। ওকে, পড়াশোনা শেষ হবে না। দেখো, আংশিক ক্যালাসন কেন ইউজ করা হয়? দ্রাব্যতার পার্থক্যের জন্য। এইটা ইম্পর্টেন্ট, একবার মেডিকেল আসছিল। দেখো, তিনটা দ্রাব্যতার ভ্যালু দেওয়া আছে, বলছে কোন পদ্ধতিতে তিনটি পদার্থকে পৃথক করা যাবে। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে আংশিক ক্যালাসন। ক্লিয়ার? তার মানে দ্রাব্যতার ভিত্তিতে পার্থক্য করা হয়, দ্রাব্যতার ভিত্তিতে পার্থক্য করা হয় আংশিক ক্যালাসন প্রসেসে। ওকে, আংশিক ক্যালাসন প্রসেস। আরেকটা আছে দ্রাবক নিষ্কাশন, একটু পরে বুঝবা, প্রশ্ন দেখলেই বুঝবা। এবার পাতন, পাতনের অনেকগুলো পার্ট আছে, পাতনের অনেকগুলো পার্ট আছে। একটা হচ্ছে সাধারণ পাতন, আংশিক পাতন, সমস্ফুটন পাতন, স্টিম পাতন। স্টিম পাতন মানে কিন্তু বাষ্প পাতন। ওকে, তারপরে নিম্নচাপ পাতন। এগুলো পড়ে ফেলতে হবে। কেন কেন পড়তে হবে? কারণ তুমি বুঝতে পারতেছো যে তোমার পরীক্ষায় আসবে। ওকে, দেখো, সাধারণ পাতন থেকে একটা জিনিস জানতে হবে, সাধারণ পাতন থেকে একটা জিনিস জানতে হবে, স্ফুটনাঙ্কের ব্যবধান 40-এর বেশি হইলে, মানে স্ফুটনাঙ্কের ব্যবধান যদি 40-এর থেকে বেশি হয়, তাহলে তাদেরকে আমরা সাধারণ পাতন প্রসেসে পৃথক করব। ওকে, আংশিক পাতন, ওই যে স্ফুটনাঙ্কের ব্যবধান যদি 40-এর কম হয় তাহলে আংশিক পাতন। আংশিক পাতনের অনেক ফেমাস উদাহরণ আছে, আমরা জানি পেট্রোলিয়ামের বিশোধন, আলকাত্রা, তারপরে ওই যে চিনির গাজন পদ্ধতিতে তরল থেকে অ্যালকোহলীয় পানীয়, মানে ওই যে আমরা পড়ছি না, এগুলোকে আমরা কিন্তু আংশিক পাতন বলতাম, ওই যে গাজন পাতন। এক সেকেন্ড, হ্যাঁ। ওকে, দেখো আংশিক পাতন, স্ফুটনাঙ্কের ব্যবধান 40-এর কম হইলে ওটাকে আমরা কি বলি? আংশিক পাতন বলি। ওকে, আচ্ছা আসো, এই যে এই ব্যবহারগুলো দেখবা, ব্যবহারগুলো তুমি পারো, এমন না যে পারো না। ওই যে আমরা ছোটবেলায় যত, ওই যে একটা চিত্র দেওয়া থাকতো না অর্গানিকের চ্যাপ্টারে, হ্যাঁ, লঘু তৈল থেকে আলকাত মানে ন্যাপথা, বেনজা, ওকে, এগুলা সবকিছু আমরা যে আলাদা করতাম, এগুলা কি আংশিক পাতন ছিল। তাহলে আলকাতরা বিভিন্ন উপাদান পৃথকীকরণ, লঘু তেল থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন পৃথকীকরণ, চিনির গাজন পদ্ধতিতে প্রাপ্ত তরল থেকে অ্যালকোহলীয় পানীয় পৃথকীকরণ। ক্লিয়ার? এগুলো হচ্ছে আংশিক পাতনের উদাহরণ। আংশিক পাতনের এই উদাহরণগুলো লাগবে, প্রশ্ন সলভ করো। অপরিশোধিত পেট্রোলিয়াম বিশোধনে যেই প্রক্রিয়া অধিক কার্যকর, এটা কি? এটা হচ্ছে আংশিক পাতন। আংশিক পাতন মানে কি? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ওকে, আচ্ছা, এই দেখো, অপরিশোধিত পেট্রোলিয়াম, এটা কি? ফ্র্যাকশনাল। সুগন্ধি পুষ্প থেকে বিভিন্ন নির্যাস, এগুলো হচ্ছে স্টিম, স্টিম বাষ্পপাতন। এগুলো কি? এগুলো হচ্ছে স্টিম ডিস্টিলেশন, বাষ্পপাতন, একটু পরে দেখবো। কোন পদ্ধতিতে শর্করা থেকে গাজন পদ্ধতিতে রেকটিফাইড স্পিরিট উৎপাদন করা হয়? রেকটিফাইড মানে কি মনে আছে? যে 96.6%, 94.6, 96.6% আর 4.4% পানি। তাহলে কোন পদ্ধতিতে শর্করা হতে গাজন পদ্ধতিতে তরল রেকটিফাইড স্পিরিট উৎপাদন করা হয়? আংশিক পাতন প্রসেসে। কাছাকাছি স্ফুটনাঙ্ক মানে কি? আংশিক পাতন। প্রশ্ন হয়েছে, হয়ে গেছে। সমস্ফুটন পাতন খুব ভালো করে পড়তে হবে। এই দেখো, রেকটিফাইড স্পিরিট মানে কিন্তু এইটা শেষ, তোমাকে এইটা জানতেই হবে। কোনটা রেকটিফাইড স্পিরিট, তোমাকে এটা জানতে হবে। ওকে, রেকটিফাইড স্পিরিটের স্ফুটনাঙ্ক কত? 78.3। আর এবাদে 78.15 অ্যালকোহল, ইথানলের আর কি। এটা দরকার নেই, এটা তুমি মনে রাখতে পারবা না, দরকার নাই। তাহলে এটা হচ্ছে গিয়ে সমস্ফুটন পাতন, দরকার পড়বে না। 95.6% ও 4.4% সমস্ফুটন মিশ্রণে স্ফুটনাঙ্ক কত? 78.1। আর যদি এমনে হয় 78 দশমিক, ওই যে দেখো, এই যে দেখো, ইথানল এবং পানির স্ফুটনাঙ্ক 78.3, আর এই যে রেকটিফাইড স্পিরিট হলে কি হয়? 78.1 হয়ে যায়। মানে যখন মিশাই দিবা
তখন কিন্তু কমে যাবে স্ফুটনাঙ্কটা। রেকটিফাইড স্পিরিটের একটু বলে দেই, একটু আলাদা করে লিখে রাখো। ইথানলের কত? 78.3। আর ইথানল প্লাস পানি মানে রেকটিফাইড, হ্যাঁ, এটা কি হয়ে যাবে? 78.1। ওকে, বুঝা গেছে? তারপরে আসো বাষ্পপতন। বাষ্পপতন খুবই খুবই ফেমাস, খুবই ফেমাস। সুগন্ধ পুষ্প থেকে বিভিন্ন ফুলের নির্যাস, তারপরে ইউক্যালিপটাস পাতা থেকে তৈল, এগুলো সবই কি বাষ্পপতন। এগুলো সবই কি বাষ্পপতন। কোন ফুলের নির্যাস থেকে ফুলের সুগন্ধি বাষ্পপতন। এই যে বাষ্পপতনের আরো বিভিন্ন জিনিস দেওয়া আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউক্যালিপটাস পাতা, অ্যানিলিন বিশোধন, এগুলা এই দুইটা খুব ভালো করে দেখো। বাকি সবই কিন্তু সুগন্ধি। দেখো এই যে ফুলের নির্যাস সংগ্রহ, তেল সংগ্রহ, সুগন্ধি আহরণ। ওকে, তারপরে হচ্ছে গিয়ে তোমার কি বলে এটাকে, অপদ্রব্য থেকে আলাদা, এগুলো লাগে না, মানে এই যে মানে বিভিন্ন নির্যাস আহরণ, অ্যানিলিন বিশোধন, আর কি বলতো ইউক্যালিপটাস পাতা, এগুলা কি সব বাষ্পপতন। এগুলো বারবার পড়তে পড়তে অটোমেটিক হয়ে যাবে। দেখো নিম্নচাপ পাতন, চিনির রসকে গাঢ়করণ, এইটাই শুধুমাত্র ইম্পর্টেন্ট। বাকিগুলো লাগে না, বাকিগুলো লাগে না। এটা একবার আসছিল, কোন পদ্ধতিতে চিনি শিল্পে আখের রসকে গাঢ় করা হয়? নিম্নচাপ পাতন দিয়ে। নিম্নচাপ পাতন দিয়ে। ওকে, ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন খুবই ফেমাস ভাই, ঊর্ধ্বপাতন খুবই ফেমাস। আমরা সবে আমরা জানি ন্যাপথলিন, আয়োডিন, বেনজোইক অ্যাসিড, গন্ধক, নিশাদল, কর্পূর। ওকে, শুষ্ক বরফ মানে কঠিন কার্বন ডাই অক্সাইড, এগুলা সবই কি আমার ঊর্ধ্বপাতন। মানে কি কঠিন থেকে ডিরেক্টলি বাষ্প, বাষ্প থেকে ডিরেক্টলি কঠিন। দেখো তরল অবস্থায় পরিবর্তিত না হয়ে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়েছে, এটা কি কি বলা হবে? এটাকে বলা হবে হচ্ছে গিয়ে সাবলিমেশন, মানে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন ইংরেজির হচ্ছে সাবলিমেশন। ওকে, তারপর গ্লুকোজ ও বেনজোইক অ্যাসিডের মিশ্রণ থেকে গ্লুকোজ আলাদা করতে গেলে ঊর্ধ্বপাতন। তারপরে কোন পদ্ধতিতে ন্যাপথলিনকে বিশোধন করা হবে? অ্যানিলিন বিশোধন হইলে স্টিম পাতন। আর বুঝো বুঝো, অ্যানিলিন বিশোধন বললে স্টিম পাতন, ন্যাপথলিন বিশোধন বললে ঊর্ধ্বপাতন। এই যে আয়োডিন রিলেটেড যে কোনো জিনিস কি ঊর্ধ্বপাতন। এই যে দেখো নিশাদল ঊর্ধ্বপাতন। দেখো এই যে এটা হচ্ছে টেকনিক, সেটা কি দেখো তো। তেল থেকে কোনো কিছু বের করা মানে কি? ওই যে পেট্রোলিয়াম টেট্রোলিয়াম, তেল থেকে কোনো কিছু বের করা মানে আংশিক পাতন। কোনো কিছু থেকে তেল বের করা মানে কি? বাষ্পপাতন। দেখো এই দেখো ফুলের নির্যাস, ইউক্যালিপটাস পাতা, হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে কি বাষ্পপাতন, অ্যানিলিন বিশোধন। তারপরে বেনজোইক অ্যাসিড, কর্পূর, নিশাদল, আয়োডিন যা আছে এগুলো সব কি ঊর্ধ্বপাতন। ওকে, বৃষ্টির পানি থেকে লবণ বের করাকে পাতন বলা হয়, এটা আমরা সবাই জানি মোটামুটি বাচ্চাকাল থেকে। আচ্ছা, মরিচ প্লাস কোনো কিছু থেকে তেল বের করা হচ্ছে দ্রাবক নিষ্কাশন, এটা আলাদা থিওরি, এটা নিয়ে আমরা আলোচনা করবো এখন। এবার আসো দেখো বৃষ্টি পানি থেকে লবণ পৃথক করার প্রসেসের নাম কি? পাতন। দ্রাবক নিষ্কাশন, দ্রাবক নিষ্কাশন মানে সিম্পল জিনিস। দ্রাবক নিষ্কাশন মানে মনে করো আমি সয়াবিন তেলের ভিতরে সোডিয়াম মানে লবণ দিছি, এখন লবণ তো সোডিয়াম তেলের ভিতরে ভাসবে, এখন এটার ভিতরে পানি দিলাম, তো এখন লবণ গুলা কি হবে? পানির ভিতরে আইসা পড়বে। কথা কি বুঝছো? তার মানে উপযুক্ত কোনো দ্রাবক দেওয়ায় দ্রবটা উপযুক্ত দ্রাবকের ভিতরে চলে যাবে। উপযুক্ত দ্রাবক মানে কি? মানে ওই দ্রবটা কার ভিতরে দ্রবণীয় আমরা সবাই জানি, লাইক ডিজলভস লাইক, রাইট? তাহলে এই লবণটা কি সোডিয়াম, মানে এই সোডিয়াম ক্লোরাইডটা কি পানির ভিতরে দ্রবণীয়? এখন আমি পানি ঢাললাম, লবণটা পানিতে শিফট করবে, তেল থেকে পানিতে চলে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, এটাকে আমরা বলি দ্রাবক নিষ্কাশন। আচ্ছা, দেখো সংজ্ঞাটা একটু ভালো করে পড়বা, জাস্ট একবার দেখে দেখো। কঠিন যৌগ থেকে জৈব যৌগ নিষ্কাশনকে আমরা বলি সক্সলেট নিষ্কাশন, লাগবে না তোমাদের। দেখো এই যে নারিকেলের শ্বাসের গুঁড়া থেকে নারিকেল তেল, শস্য বীজ থেকে সুগন্ধি তেল, তারপরে মরিচের গুঁড়া থেকে ঝাঁঝালো তেল, ধানের তুষ ও চালের গুঁড়া থেকে ভোজ্য তেল, যত ধরনের তেল নিষ্কাশন আছে এগুলা কিন্তু আমার দ্রাবক নিষ্কাশনে হয়। দেখো যত ধরনের তেল নিষ্কাশন এগুলো সবই আমার দ্রাবক নিষ্কাশনে আলোচনা। ওই যে ফুলের নির্যাস সংগ্রহ, হ্যাঁ, ওইগুলা কি? ওইগুলা কিন্তু তোমার আংশিক পাতন। বুঝছো ব্যাপারটা? সরি, ওইগুলা কি বাষ্পপাতন, হ্যাঁ ওইগুলা বাষ্পপাতন। তারপরে এই যে এটা জাস্ট এমনি চিত্র দেওয়া আছে একটা। দ্রাবক নিষ্কাশন প্রক্রিয়ায় কয়টা দ্রাবক ব্যবহার করা হয়? দুইটা, একটা দ্রাবক আর একটা উপযুক্ত দ্রাবক। ওকে, তারপরে দুইটা ভিন্ন তরলের দ্রাব্যতার মাত্রা কম ও বেশি হইলে, দুইটা ভিন্ন তরল বলছে, দেখো দুইটা ভিন্ন তরল বলছে, তার মানে এটা কি আংশিক ক্যালাসন? না, এটা কিন্তু দ্রাবক নিষ্কাশন। ওরা কিন্তু বলছে কম দ্রাব্যতা বিশিষ্ট আর বেশি দ্রাব্যতা, তুমি কিন্তু ভাবতে পারো ভাইয়া এটা আংশিক ক্যালাসন, না না না, দুইটা ভিন্ন তরল বলছে। দুইটা ভিন্ন তরল বলার অর্থ কি? দুইটা ভিন্ন তরল বলার অর্থ হচ্ছে একটা দ্রাবক আগে ছিল যেটাতে দ্রবটা মিক্স হয় নাই, আরেকটা দ্রাবক দিয়েও দ্রবকে মিক্স করাইলাম। দেখো ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে।
ক্রোমোটোগ্রাফি, ক্রোমোটোগ্রাফির এই ক্রমটা খুব ইম্পর্টেন্ট। এই ক্রমটা খুব ভালো করে দেখে রাখো, হ্যাঁ? ক্রমটা খুব ভালো করে দেখে রাখো। এই ক্রমটা থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন আসে। প্রথমে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের চেয়ে বেশি হচ্ছে অ্যামিন, অ্যামিনের চেয়ে বেশি হচ্ছে ওএইচ, ওএইচ এর চেয়ে বেশি হচ্ছে অ্যাসিড। ওকে, জাস্ট এইটা একটু মাথায় রেখো যে অ্যাসিড বেশি, অ্যাসিডের পরে ওএইচ, ওএইচ এর পরে অ্যামিন, অ্যামিনের পরে অ্যালডিহাইড। এই ক্রমটা একটু মাথায় রেখো, লাগবে, হ্যাঁ লাগবে। আচ্ছা আসো, আমরা এটা খুবই 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 ফেমাস জিনিস, খুবই ফেমাস জিনিস আমরা জানি। ক্রোমোটোগ্রাফি অনেক টাইপের আছে। আমরা আমাদের দুইটা আছে আপাতত গুণগত রসায়নে, একটা হচ্ছে কলম ক্রোমোটোগ্রাফি আর একটা হচ্ছে কাগজ ক্রোমোটোগ্রাফি। আমি একটা সেকেন্ড, একটা মানে আমার এই রিসিভারটা একটু চেঞ্জ, এটা একটু চেঞ্জ করতে হবে, হ্যাঁ মানে মাইক্রোফোনটা একটু চেঞ্জ করতে হবে, এটাতে লাল বাতি জ্বলে আছে। ওকে, এটাতে লাল বাতি জ্বলে আছে। এক সেকেন্ড। হ্যালো 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 হ্যালো। আমার মনে হয় না সাউন্ড সাউন্ড শোনাতে কোনো সমস্যা হবে, কোনো রকম সমস্যা হবে, আই গেস শোনা যাবে। ওকে, আসুন। কই কলম কই রাখলাম? হ্যাঁ, আর অল্প কিছুক্ষণ পড়াবো, হ্যাঁ আর অল্প কিছুক্ষণ পড়াবো, টেনশনের কোনো কারণ নেই, এখনই শেষ হয়ে যাবে। দেখেন, একটা হচ্ছে কলম ক্রোমোটোগ্রাফি, একটা হচ্ছে কি কি কাগজ ক্রোমোটোগ্রাফি। কাগজ মানে হচ্ছে মাথায় রাখবেন দুইটাই তরল, এইভাবে চিন্তা করেন। এই যে আমরা এটাকে কিন্তু এটা ঢাকা ভার্সিটিতে একবার আসছিল যে নিচের কোনটি তরল তরল ক্রোমোটোগ্রাফি, হ্যাঁ তরল তরল ক্রোমোটোগ্রাফি কি পেপার ক্রোমোটোগ্রাফি। খুব ভালো করে তাকায় দেখেন, স্থির মাধ্যম আর হচ্ছে গিয়ে কি চলনশীল মাধ্যম, হ্যাঁ স্থির মাধ্যম মানে হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে স্টেশনারি ফেজ, চলনশীল মাধ্যমকে আমরা বলি মোবাইল ফেজ। আপনারা অনেকে হয়তো পেপার ক্রোমোটোগ্রাফি করে থাকবেন, মানে এখানে তো আর অনেক কিছু বলা যাবে না। মানে জাস্ট মনে করো পেপারের উপর একটা কালার দিলা, মানে সে একটা তোমার লাল কালি কলম দিয়ে লাল কালি দিলা, আর ওই যে তুমি হচ্ছে গিয়ে ওই দ্রাবকের ভিতরে ঢুকাইলা, তো কাগজ বেয়ে বেয়ে কি দ্রাবকটা উঠবে না? উঠবে। আবার এই কালারটা উঠবে না? উঠবে। তো এই দুইটার যে অতিক্রান্ত দূরত্বের অনুপাত, এটাকে আমরা বলি হচ্ছে রিটেনশন ফ্যাক্টর, আরএফ। ওকে, আচ্ছা, তাহলে পেপার ক্রোমোটোগ্রাফি হচ্ছে তরল তরল ক্রোমোটোগ্রাফি, কলাম ক্রোমোটোগ্রাফি হচ্ছে কঠিন তরল ক্রোমোটোগ্রাফি। মাথায় রাখতে হবে না এমনি, কঠিনটা হচ্ছে কি স্টেশনারি ফেজ, তরলটা হচ্ছে চলনশীল মাধ্যম মানে মোবাইল ফেজ। একটু জেনে রাখতে হবে, কারণ বিভিন্ন টাইপের পরীক্ষায় বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। আমরা সবই দেখবো, সমস্যা নেই। এটা পাতলা স্তর মানে টিএলসি আসবে না, টেনশন নাই। কঠিন তরল ক্রোমোটোগ্রাফি জাস্ট মাথায় রেখো, স্টেশনারি আর হচ্ছে মোবাইল ফেজ, প্রথমে স্থির স্থির, পরে হচ্ছে চলনশীল। গ্যাস ক্রোমোটোগ্রাফি এটা আমাদের পরিমাণগত রসায়নে আছে, আমরা দেখবো তখন। মানে তরল মাধ্যম আর হচ্ছে গিয়ে ওই যে গ্যাসটা আমরা প্রবাহিত করি, মানে হচ্ছে চলনশীল মাধ্যমে গ্যাস থাকে। ওকে, আচ্ছা। নীলকুণ্ডি তরল তরল ক্রোমোটোগ্রাফি মানে কি পেপার ক্রোমোটোগ্রাফি। ওকে, ক্রোমোটোগ্রাফির কয়টা পর্যায়ে আছে? দুইটা, একটা হচ্ছে গিয়ে কি ওই যে স্টেশনারি ফেজ, একটা হচ্ছে মোবাইল ফেজ। ক্রোমোটোগ্রাফির ক্ষেত্রে কোনটি সঠিক? কমপক্ষে একটি করে সচল ও স্থির দশা থাকে, রাইট। ওকে, কলম ক্রোমোটোগ্রাফির প্রয়োগ এগুলো একটু লাগবে, মানে ওই যে ভিটামিন অ্যামাইনো অ্যাসিড ইত্যাদির পৃথকীকরণ বিশোধন এগুলো লাগবে। এই যে দেখো আরএফ, আরএফ মানে কি উপাদান কর্তৃক, ওই যে পেপার ক্রোমোটোগ্রাফিতে বললাম, মানে ওই যে কলমের কালিটা কতটুকু উপরে উঠবে আর এই যে দ্রাবকটা কতটুকু উপরে উঠবে। ওকে, আচ্ছা, এবার খুব ভালো করে পড়ো, এগুলা হচ্ছে কি এই ভ্যালুগুলা দরকার, মানে এই কথাগুলো লাগে, মাঝে মাঝে আসে। এর মান এক থেকে কম হবে। এই যে নিচের লাইনটা পড়ো, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, স্টেরয়েড, হরমোন, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড ইত্যাদি পৃথকীকরণ ও শনাক্তকরণ করা। আরএফ এর মান কোনটি? এই দেখো রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, আরএফ এর মান কোনটি? কোনো একক নাই। ওকে, কোনো একক নাই। যে কোনো ক্রোমোটোগ্রামে আরএফ এর মান নিচের কোনটি হতে পারে না, নিচের কোনটি হতে পারে না, মানে দেখো দুই তো হতে পারে না, 0.5। আচ্ছা, এটা একটু প্রশ্নে কোনটি হতে পারে বলবে হয়তো, বুঝছো, কোনটি হতে পারে, প্রশ্নতে একটু গ্যাঞ্জাম আছে। অ্যামিনো অ্যাসিড ও কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড দেখলেই তুমি এটা কি করবা বলো তো? ক্রোমোটোগ্রাফিতে চলে যাবা, বুঝছো, ক্রোমোটোগ্রাফিতে চলে যাবা। অ্যামাইনো অ্যাসিড ও কার্বোহাইড্রেট আলাদা করতে ক্রোমোটোগ্রাফি ইউজ করা হয়। কোনটা বলতো? পেপার কলাম ক্রোমোটোগ্রাফি দিবে, কি দিবা? কলাম ক্রোমোটোগ্রাফি দিবে। কোন পদ্ধতিতে জৈব যৌগের পৃথকীকরণ ও বিশোধন বিশোধন করা হয়? বুঝে গেছো, ক্রোমোটোগ্রাফি। পেপার ক্রোমোটোগ্রাফি আরএফ এর মান কোনটির নিচে হতে পারে না? যেমন দেখো, এই যে দেখো, বুঝো বুঝো, মানে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এই যে জায়গায় একটু সুন্দর করে দেখো, আরএফ এর মান অলওয়েজ একের কম হবে, অলওয়েজ একের কম হবে, রাইট। তাহলে
এটা হতে পারবে, এটা হতে পারবে, এটা হতে পারবে, তাহলে এটা হতে পারবে না। 1.1 হতে পারবে না, একের বেশি হতে পারবে না, একের কম হতে পারবে। গাছের বাকল বা পাতার নির্যাস থেকে পৃথকীকরণকে কি বলা হয়? কলাম ক্রোমাটোগ্রাফি। কোন ক্রোমাটোগ্রাফিতে হিলিয়াম গ্যাস, এটা হচ্ছে গিয়ে কি গ্যাস ক্রোমাটোগ্রাফি। ওকে, গ্যাস ক্রোমাটোগ্রাফি সচল মাধ্যম হিসেবে কোন ব্যবহার করা হয়? হিলিয়াম গ্যাস, হিলিয়াম গ্যাস, হিলিয়াম গ্যাস। গ্যাস ক্রোমাটোগ্রাফি সচল মাধ্যম হিসেবে কি ব্যবহার করা হয়? নিষ্ক্রিয় হিলিয়াম, নিষ্ক্রিয় হিলিয়াম। অনেক জায়গাতে আসছে, অনেক জায়গাতে আসছে। এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। যা পড়াইছি এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসা possible না। কথা বোঝা গেছে? যা পড়াইছি এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসা পসিবল। ক্লিয়ার কনসেপ্ট? ওকে ফাইন। এখন আমরা কি করব? এখন আমরা দ্রাব্যতা পড়ে ফেলবো। দ্রাব্যতা পড়ে ফেললে হয়ে যাবে, কাজ শেষ আমাদের। ক্লিয়ার? দ্রাব্যতা পড়ে ফেললে হয়ে যাবে। ওয়েল, আমরা এখন হচ্ছে দ্রাব্যতাটা পড়ে ফেলবো। ওকে, আসো। দ্রাব্যতা অল্প পড়া, দ্রাব্যতা বেশি পড়া নাই। দ্রাব্যতা থেকেও খুব বেশি প্রশ্ন আসবে না। যে প্রশ্ন আসবে ওই প্রশ্নই পড়তে হবে। খুব ভালো করে দেখেন, এখানে অনেকগুলা যৌগের নাম লেখা আছে। হাইলি সলিবল সল্ট, স্প্যারিংলি সলিবল সল্ট। হাইলি সলিবল সল্ট মানে কি? যেগুলা পানিতে দেওয়ার সাথে সাথে মিশে যাবে। যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, ওকে, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট। এগুলো কি? এগুলো হচ্ছে পানিতে দেওয়ার সাথে সাথে মিশে যাবে। মিশবে না কারা? এই যে AgCl, বেরিয়াম সালফেট, খুব 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 ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম কার্বনেট, লেড ক্লোরাইড, মার্কারি ক্লোরাইড, ম্যাগনেসিয়াম কার্বনেট, এগুলো খুবই ফেমাস, খুবই ফেমাস। ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম অক্সালেট, ওকে, মার্কারির সালফাইড। এগুলা পানিতে দেওয়ার সাথে সাথে মিশবে না, এন্ড এগুলারই আমরা কি বের করি? কেএসপি কেআইপি বের করি। রাইট, এগুলারই কিন্তু আমরা কেএসপি কেআইপি বের করে থাকি। ক্লিয়ার? ওকে ফাইন। এরপরে আসেন গ্রুপ 2 এর সালফেট ও কার্বনেটের দ্রাব্যতা, এগুলো মাঝে মাঝে আসে। মানে বেশ বেশ আসতে দেখা যায়, এগুলাকে বেশ আসতে দেখা যায়। যেমন দেখেন, আমরা খুব ভালো করে একটা জিনিস পড়বো। যেমন আহ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। সাইজ বড় কার দেখেন তো? বেরিয়ামের সাইজ বড়, বেরিলিয়ামের সাইজ ছোট। রাইট। সালফেট কিন্তু বড় অ্যানায়ন। অ্যানায়ন তো বুঝেন, মানে সালফেট কি শুধু একটা একটা অ্যানায়ন না, এস, চারটা অক্সিজেন। রাইট, তার মানে সালফেট একটা বড় অ্যানায়ন। তাহলে এটা কিন্তু বড় অ্যানায়ন, বড় অ্যানায়ন। তোমরা একটা জিনিস চিন্তা করেন, বড় বড়, দুইটাই বড়। দুইটা বড় হইলে কি হয় দেখেন তো? দুইটা বড় হইলে এদের মধ্যে সম্পর্ক ভালো থাকে, এদের ল্যাটিস এনার্জি বেশি থাকে। এদের কি বেশি থাকে বলো তো? ল্যাটিস এনার্জি বেশি থাকে। ল্যাটিস এনার্জি বেশি থাকার অর্থ হচ্ছে এদের দ্রাব্যতা কম। এদের দ্রাব্যতা কম, এদের দ্রাব্যতা কম। মানে এদেরকে ভাঙা খুবই কষ্ট, এদেরকে আলাদা করা কষ্ট। ক্লিয়ার? তোমার ল্যাটিস এনার্জি বেশি। ল্যাটিস এনার্জি মানে কি? ওরা একসাথে থাকার এনার্জি। তাহলে ওরা যেহেতু দুইজনই সাইজে বড়, দুজনের সম্পর্ক ভালো, ল্যাটিস এনার্জি বেশি, দ্যাট মিন্স কি দ্রাব্যতা এদের কমে যাবে, এদের দ্রাব্যতা বেশি থাকবে। তার মানে বেরিলিয়াম সালফেট কিন্তু অনেক বেশি দ্রবণীয় বেরিয়াম সালফেটের তুলনায়। দেখো তো একটু আগে পড়ছো কিনা বেরিয়াম সালফেট? বেরিয়াম সালফেট কি কম দ্রবণীয় না? কম দ্রবণীয় মানে কি? দ্রাব্যতা কম। দেখো দ্রাব্যতা কম। ক্লিয়ার? আবার 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 যেমন কার্বনেট, দেখো বেরিয়াম কি বড়, কার্বনেটও বড়। তার মানে কি এরা কি, এদের দ্রাব্যতা কি হয়ে যাবে? কমে যাবে, দ্রাব্যতা কমে যাবে। ক্লিয়ার? তাহলে এদিকে দ্রাব্যতা কম আর এদিকে দ্রাব্যতা বেশি। ক্লিয়ার? আস্তে আস্তে দ্রাব্যতা কমতে থাকবে, আস্তে আস্তে দ্রাব্যতা কমতে থাকবে। ওকে ফাইন। যেমন দেখো, নিচের কোন সালফেটটি পানিতে অদ্রবণীয়? বেরিয়াম সালফেট। ওই যে দেখো দুইটাই বড়, দুইটাই বড়। তার মানে কি এদের ল্যাটিস এনার্জি বেশি, এদের দ্রাব্যতা কম। এই ধরনের প্রশ্ন আসে বেশি। নিম্নে কোন সালফেটের পানিতে দ্রাব্যতা সবচেয়ে কম? দেখো বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, দেখো বেরিয়াম। ওকে, নিচের দিকে দ্রাব্যতা কমে যাবে। নিচের কোনটি পানিতে দ্রবণীয় নয়? ক্যালসিয়াম কার্বনেট কিন্তু পানিতে দ্রবণীয় নয়। ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবণীয় নয়। ওকে, আমরা একটু আগে দেখছি না ক্যালসিয়াম কার্বনেট স্প্যারিংলি সলিউবল সল্ট। অনেকে মনে করে ক্যালসিয়াম বাইকার্বনেট পানিতে অদ্রবণীয়। না, ব্যাপারটা এরকম না। ক্যালসিয়াম বাইকার্বনেট, ওই যে তোমাদের মনে আছে, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, আমরা যে খড় পানি পড়তাম না, স্থায়ী খড়, অস্থায়ী খড়, ঠিক আছে, টেম্পোরারি হার্ডনেস, পার্মানেন্ট হার্ডনেস। এটা কিন্তু টেম্পোরারি হার্ডনেস। মানে যদি বাইকার্বনেট থাকে, এটা কিন্তু ফুটন্ত পানিতে দিলেই কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়, মানে খরতা চলে যায়। এই যে এটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস, এটা পানিতে মানে ফুটাইলে কি হয়ে যায়? চলে যায়।
ক্লিয়ার কথা? ওকে, তারপরে দেখো নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? প্রশ্নগুলো কি পড়তেছো? এগুলো খুব ভালো প্রশ্ন। ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয়। নিচের কোনটি পানিতে দ্রবণীয় নয়? এই ধরনের প্রশ্নই বেশি আসে। নিচের কোনটি দ্রবণীয়তা সর্বনিম্ন? এই যে বেরিয়াম সালফেট, এই যে বেরিয়াম সালফেট। এই প্রশ্নগুলো বেশি আসে। আচ্ছা, এবার দেখো কেএসপি কেআইপি কনসেপ্ট। কেএসপি কেআইপি কনসেপ্ট গুলো একটু দেখাই দিই, খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমরা সবাই জানি এবি টাইপের লবণের কেএসপি কি হয় বলতো? এস স্কোয়ার। তারপরে এবি টু বা এ টু বি এই টাইপের লবণের কেএসপি কি হয় বলতো? 4s কিউব। এবি থ্রি বা এ থ্রি বি এদের কি হয় বলতো কেএসপি? 27s4। এ টু বি থ্রি বা এ থ্রি বি টু এই টাইপের লবণের কেএসপি কি হবে বলতো? 108s⁵, রাইট? আমরা জানি না এগুলো? হ্যাঁ, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে, এই জায়গা থেকে রেগুলার প্রশ্ন আসে। মনে করো তোমাকে বলবে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটার কেএসপি কত বলো? 27s4। কেন 27s4? আমার মা ফোন দিছে। না, ক্লাসে আছি, ক্লাসে আছি, পরে ফোন দিই। ওকে, আম্মা গ্রামে গেছে, হুট করে ফোন দিছে। ওকে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি 27s4, মানে কি ওই যে দেখো এবি থ্রি টাইপের লবণ, এবি থ্রি টাইপের লবণ। ক্লিয়ার কথা? হ্যাঁ, পড়ালেখা এই জায়গা থেকে সুন্দর। যেমন দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা কি বলতো? 27s4। এগুলো খুবই সহজ প্রশ্ন। অ্যালুমিনিয়াম সালফেট দেখো A2B3, A2B3, তাহলে কি হবে? 108s⁵। এই যে এটা হচ্ছে অ্যান্সার। এটা ভুল, এটা ভুল। অ্যালুমিনিয়াম সালফেট কি হবে? 108s⁵। একটি, আচ্ছা আমরা সবাই জানি অধক্ষেপের শর্ত কি? আমরা জানি কেএসপি ইকুয়াল যদি কেআইপি হয়, এই জায়গা থেকে প্রশ্ন, নরমাল প্রশ্ন আসে। হ্যাঁ, এটা কি হয়? সম্পৃক্ত দ্রবণ। এটা কি হবে? সম্পৃক্ত। যদি কেআইপি বড় হয় কেএসপি থেকে, এটা কি হবে? অতিপৃক্ত। হ্যাঁ, এটা কি হবে বলতো? অতিপৃক্ত, মানে অধক্ষেপ পড়বে। এখানে কি হবে? অধক্ষেপ পড়বে, রাইট? এখানে অধক্ষেপ পড়বে। আর যদি কেআইপি ছোট হয় কেএসপি থেকে, তখন এটা কি হয়ে যাবে বলতো? অসম্পৃক্ত হয়ে যাবে। মানে যতটুকু থাকার কথা তার চেয়ে কম থাকলে কি হবে? অসম্পৃক্ত। যতটুকু থাকার কথা ততটুকু থাকলে কি হবে? সম্পৃক্ত। আর যতটুকু থাকার কথা তার চেয়ে বেশি থাকলে কি হবে? অধক্ষিপ্ত। তার মানে অধক্ষেপ কখন হবে? যখন কেআইপিটা বড় হয় কেএসপি থেকে, রাইট? তারপরে কি আছে? Ag2CrO4 সম্পৃক্ত দ্রবণের জন্য দ্রাব্যতার সঠিক সমীকরণ। এই ধরনের প্রশ্ন আসতে পারে। Ag2CrO4 ওকে ভাঙা শিখতে হবে। দেখো Ag2CrO4, ভালো করে তাকাও। দেখো সিলভার কয়টা আছে? সিলভার আছে দুইটা, তাই দুই সিলভার। CrO4 কয়টা আছে? একটা আছে। CrO4 কিন্তু একটা ব্রেকেটের ভিতরে, বুঝছো? তোমরা ব্রেকেটটা দেখছো না। তাহলে এটা কি হবে? CrO4 2 মাইনাস। ওকে, CrO4 2 মাইনাস। তাহলে 2 সিলভার প্লাস আর CrO4 2 মাইনাস। কাহিনী কত? দেখো দুইটা প্লাস দুইটা মাইনাস। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা কি হবে বলতো? 2H প্লাস আর SO4 2 মাইনাস, মানে এই এরকম টাইপের জিনিস। এবার এদিকে আসো, দেখো বুঝো বুঝো কি করতে হয়। দেখো সেটা হচ্ছে আমরা এখানে কি দিব বলতো? 2s। এখানে কি দিব বলতো? s। এটা 2s আর এটা s। এটা 2s আর এটা হচ্ছে s। ক্লিয়ার? এবার এদিকে আসো, বুঝো বুঝো একটু, বুঝো, তারপরে কথা বলবো। এবার আমরা কি করব? কে এসপি এর ইকুয়েশনটা লিখবো। ইকুয়েশনটা কিভাবে লিখতে হয় দেখো, জাস্ট আয়ন গুলা লিখবা, জাস্ট আয়ন দিবা আর পাওয়ার দিবা, আর কিছু না। আয়ন দিবা আর পাওয়ার দিবা, আয়ন দিবা আর পাওয়ার দিবা। দেখো এটা কি স্কয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে 1। তোমার কাছে কিন্তু এই লাইনটা চাইছে, সো তুমি এই লাইনটা দিবে অ্যান্সারে। এই যে এটা অ্যান্সার। দেখো এই যে প্লাস এর স্কয়ার আর ওটা। তোমাকে যদি ওইভাবে বলতো যেমন, তখন কি হতো? দেখো 2s s, তাহলে এটা কি হবে? 4s কিউব হবে। হোয়াটএভার, এটা পরের হিসাব, মানে এটা তোমার জানতে হবে। Ag3PO4 দেখো কি হবে? দেখো 3Ag প্লাস আর ফসফেট 3 মাইনাস, তখন কি হবে? দেখো এই উত্তরের দিকে তাকায়ও না, তুমি এই জায়গায় তাকাও। এই যে এটা, এটা অ্যান্সার হবে। পদক্ষেপের শর্ত কি? কেআইপি বড় হয় কেএসপি থেকে।
এবার আসো, যদি এরকম টাইপের কখনো সময় ম্যাথ দেয়, মনে করো এরকম টাইপের একটা ম্যাথ দিল, বললো দ্রাব্যতা কত। নর্মালি ম্যাথ দেয় না, বাট যদি দেয় কি করবো? কথা বুঝো না, যদি দেয় কি করবো? তাহলে কেএসপি দেখো, ভালো করে তাকাও। এজিসিএল মানে কি? কেএসপি কত? এসি স্কোয়ার, এসি স্কোয়ার, এসি ইকুয়াল রুট ওভার কেএসপি। এখন এই ধরনের ম্যাথ নর্মালি দেয় না, বাট যদি দেয় কি করবো? এখন চিন্তা করো, কেএসপি মানে কি 1.5 10⁻⁻10। এবার আসো, এই 10⁻⁻10 এর এটা কিন্তু 10⁻⁻5 হয়ে যাবে, বুঝাই যাচ্ছে কেন? কারণ রুট মানে হাফ, হাফ আর -10 5 হয়ে যাচ্ছে। রুট ওভার 1.5 কি হবে? ভালো করে তাকাও। রুট ওভার 1 মানে হচ্ছে 1, রুট ওভার 2 মানে কি 1.41। তোমার তো একটু জানতে হবে, তাই না? এই যে এই ভ্যালুগুলো কিন্তু জানতে হবে। দেখো, √4 মানে কত? 2 তুমি জানো। √9 কত? 3 তুমি জানো। তাহলে √4 থেকে √9 পর্যন্ত কি হবে? 2 থেকে 3 এর মাঝখানে 2 করে বাড়াও। 2.2, 2.4, 2.6, 2.8, তারপরে 3। এটা তোমার জানা উচিত সবার। ওকে, ফাইন। এবার আসো, √1, 2, 3 তোমার পারা উচিত কেমনে? দেখো, √1, তুমি কিন্তু এটাও জানো, রাইট? তুমি কিন্তু এটাও জানো। তাহলে দেখো, 1 আর 2 এর মাঝখানে দুইটা জিনিস আছে, 1 আর 2 এর মাঝখানে দুইটা জিনিস আছে, তার মানে কি 3 করে বাড়বে, এরকম টাইপের একটা জিনিস। 1.4, 1.7, ওকে, 1.4, 1.7, 3। 1 থেকে 3 বাড়াও, 4 আসবে। 4 থেকে 3 বাড়াইলে 7, 7 থেকে 3 বাড়াইলে 10, মানে 2 আইসা পড়তেছে। সেটা হচ্ছে এরকম, মানে এভাবে না, মুখস্থ রাখবা। √2 আর √3 এটা তোমার মুখস্থ রাখা উচিত। √2 মানে 1.41, √3 মানে 1.73, এটা তোমার মুখস্থ থাকা উচিত। এবার দেখো, তোমাকে কিন্তু বলছে √1 1.5, তাহলে √1 হচ্ছে 1, √2 হচ্ছে 1.41, তাহলে √1.5 হবে 1.2। ওকে, 1.2 সামথিং, এটা ক্যালকুলেটর নাও। √1.5 কত আসে দেখো? 1.224, 1.224। তো আমরা এটা 1.2 দিলেই হয়ে যাচ্ছে। তো এই যে আমি তোমাকে ক্যালকুলেশনটা শেখানোর উদ্দেশ্যে এই জিনিসটা দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। এবার দেখো, একটা কঠিন প্রশ্ন দেখো, জিএসটি 23-24 আসছে। কঠিন প্রশ্ন দেখো, বলছে ফেরিক লবণের ঘনমাত্রা 50 ml এর সাথে এত ml NaOH দ্রবণ যোগ করলে ফেরিক হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল কি হবে? এই ম্যাথটা সবাই করতে পারবে না, কেন? কারণ এখানে কেএসপি ডাটা দেওয়া নাই। আমরা জানি কেএসপি ডাটা দেওয়া থাকলে কেআইপি বের করে ওই যে 4 নাম্বার উচ্চতর দক্ষতায় যা করতাম, বাট এই ম্যাথটা অন্যভাবে সলভ করে। ফেরিক হাইড্রোক্সাইড কিন্তু স্প্যারিংলি সলিউবল সল্ট। স্প্যারিংলি সলিউবল সল্টের ক্ষেত্রে কি হবে? অদক্ষেপ হবে, মানে কেআইপি বেশি হবে কেএসপি থেকে। দ্যাট মিন্স আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফল থেকে বেশি হবে। পড়ালেখা এটা, মানে এখানে কিন্তু দেখো, আমরা নরমালি কি করি? কেএসপি ওরা বলে দেয়, আমাদের কাছে কেআইপি থাকে, আমরা কেআইপি বের করি, দেন কেএসপি আর কেআইপির মধ্যে যে বড় তাকে বলি। বাট নরমালি এই ধরনের অত কঠিন ম্যাথ তোমাকে দিবে না। আচ্ছা, আরেকটা, নিচের কোন জোড়ায় সময়ন প্রভাব বিদ্যমান? এটা খুবই ফেমাস জিনিস। সময়ন প্রভাব হচ্ছে H2S HCl। কনসেপ্টটা তোমাকে শিখাই দিই। মনে করো তোমার কাছে আছে একটা স্প্যারিংলি সলিউবল সল্ট, স্প্যারিংলি সলিউবল সল্ট, দ্যাট মিন্স AgCl আছে তোমার কাছে। তুমি মিশাইলা একটা হাইলি সলিউবল সল্ট NaCl। খেয়াল করছো আমার কথাগুলা? একটা হচ্ছে স্বল্প দ্রবণীয়, যার কি থাকবে? একটা কেএসপি থাকবে, যার কি থাকবে? একটা কেএসপি থাকবে। NaCl এর কি কেএসপি আছে? আছে, অনেক উচ্চ, মানে কি ওদের দ্রাব্যতা অনেক বেশি। NaCl কি হাইলি সলিউবল সল্ট। এখন চিন্তা করো, AgCl এর তো একটা কেএসপি আছে, কেএসপি কিন্তু চেঞ্জ হয় না। এখন আমি NaCl ঢালাতে কি হয়েছে দেখো তো, AgCl আগে ভাঙলে কি হইতো? Ag প্লাস আর Cl মাইনাস হইতো। এখন NaCl ও তো ভেঙে যাবে, NaCl ভাঙবে না। NaCl ভাঙলে কি হবে? এখানে তো ডাবল চিহ্ন হবে না, কারণ ও অনেক বেশি দ্রবণীয়। তাহলে এবার দেখো তো, এই যে Cl মাইনাসটা বেশি হয়ে গেল না? আগে যা ছিল এখন আরো বেশি হয়ে গেল, এই জায়গায় ঢালছি না? তাহলে Cl মাইনাসের ঘনমাত্রা বাইরে গেল, তার মানে ঘনমাত্রা বাইরে গেলে লা শাস্ত্রের নীতি অনুযায়ী উৎপাদের ঘনমাত্রা বাড়লে ও ব্যাকওয়ার্ডলি যাবে। ব্যাকওয়ার্ডলি যদি ও আসে, তাহলে কি হবে? বলো বলো বলো, তাহলে কি হবে? তাহলে দ্রাব্যতা কমে যাবে। তাই AgCl এর দ্রাব্যতা ফল করবে। AgCl এর দ্রাব্যতা যদি আগে থাকে 50, NaCl ঢালার পরে দ্রাব্যতা হয়ে যাবে 40। ব্যাপারটা হচ্ছে এরকম, AgCl এর দ্রাব্যতা 50, NaCl ঢালার পরে দ্রাব্যতা হয়ে যাবে 40 AgCl এর। কারণ AgCl এর ভিতরে ওই ক্লোরাইড আয়নের ঘনমাত্রার জন্য এটা বেড়ে গেছে, মানে দ্রাব্যতা কমে গেছে। ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে আর দ্রাব্যতা কমে যাবে, মানে জিনিসটা ছিল ক্লিয়ার। মানে পিছনে আসলে দ্রাব্যতা কি হয়ে যাবে? কমে যাবে। আরেকটা জিনিস, দ্রাব্যতা থেকে আরেকটা জিনিস বলে দিই, বলে দিই তো টাকা পয়সা লাগবে না।
দেখো আমরা আরেকটা জিনিস জানি, গ্লোবাল লবণ, এটাকে কি বলা হয়? Na2SO4। গ্লোবাল সল্ট, রাইট? গ্লোবাল লবণ, গ্লোবাল লবণ। গ্লোবাল লবণের দ্রাব্যতা কিন্তু তাপমাত্রার সাথে সাথে প্রথমে বাড়ে, তারপরে একটা টাইমে গিয়ে তাপমাত্রা বাড়লেও দ্রাব্যতা বাড়ে না। ঠিক আছে? কেন? কারণ প্রথম প্রসেস, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, প্রথমটা হচ্ছে তাপ হারি প্রসেস। তাপ হারি প্রসেস মানে আমরা জানি এন্ডোথার্মিকে কি হয়, তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে যায়, দ্রাব্যতা বাড়তে থাকবে। তাপ মানে তাপ হারিতে তাপ বাড়াইলে কি হয়, সামনের দিকে যায় না। তাপ তার মানে এন্ডোতে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা আস্তে আস্তে বাড়তে থাকে। এই পয়েন্টে যাওয়ার পরে এই পানিটা চলে যায়, এই পানিটা রিমুভ হয়ে, মানে হিট দিচ্ছ তার মানে কি পানি উড়ে যাবে না? পানি উড়ে যাবে। মানে এই মোমেন্ট, এতক্ষণ কিন্তু দশাণু পানি ছিল, এখন এখানে দশাণু পানি আর থাকে না, দশাণু পানি চলে যায়। এই পানিটা চলে যাওয়ার ফলে, এখন কি আছে? শুধু সোডিয়াম সালফেট, শুধু সোডিয়াম সালফেট। এই প্রসেসটা হয়ে যায় এক্সোথার্মিক প্রসেস। এক্সোথার্মিক প্রসেস কি হয়? তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা ফল করবে, তাপমাত্রা বাড়াইলে পিছনে আসবে। দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে সামনে যায় না পিছনে যায়? পিছনে যায়। তাপ উৎপাদিতে তাপমাত্রা বাড়াইলে পিছনে আসে, পিছনে আসা মানে দ্রাব্যতা কমে যাওয়া, একটু আগে দেখাইলাম। তাহলে পিছনে আসলে কি হবে? দ্রাব্যতা কমে যাচ্ছে। তার মানে একটা পয়েন্টের পরে দশাণু পানি চলে যাওয়ার পরে প্রসেসটা হয়ে যায় এক্সোথার্মিক, তাই তাপমাত্রা বাড়াইলে এটা আর বাড়ে না, দ্রাব্যতা কমে যায়। ওকে, দশাণু পানি এখানে আর থাকে না। আচ্ছা, এই 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 পয়েন্ট পর্যন্ত, এই টেম্পারেচার মানে কোন টেম্পারেচারে যাওয়ার পরে এই পরিবর্তনটা হয়, এটাকে আমরা বলি হচ্ছে পরিবৃত্ত তাপমাত্রা। কি বলি? পরিবৃত্ত তাপমাত্রা। এটা হচ্ছে 32.8 ডিগ্রি সেন্টিগ্রেড। 32.8 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে বাবা, কনসেপ্ট বুঝছো? আমার মনে হয় কনসেপ্ট ডান। ওকে, আমার পড়ানো শেষ। এখন আরেক টাইপের কিছু প্রশ্ন আছে, ওইগুলো আমি একটু সলভ করাই দিই। কেন? কারণ যদি বাই এনি চান্স প্রশ্ন কঠিন আসে, ঠিক আছে, তাই রিস্ক নিব না। যেমন এই ধরনের প্রশ্ন খুব কম আসে, নর্মালি আসেই না বলতে গেলে। বাট আমি একটু পড়াবো। কেন পড়াবো? কারণ আমি না পড়াইলে ভালো লাগবে না আমার। ওকে, আসেন। উদ্দীপকের তাপমাত্রায় লবণ পানিতে দ্রবীভূত সম্পৃক্ত আছে। দেখেন, 25 গ্রাম পানির ভিতরে 8.5 গ্রাম লবণ আছে। এখন বলছে দ্রাব্যতা বের করতে। দ্রাব্যতা বের করতে হয় সবসময় 100 গ্রাম পানিতে। কি বলছি? 100 গ্রাম পানিতে। ওই যে আপনারা সূত্র পড়তেন, মনে আছে? কি সূত্র পড়তেন মনে আছে? M/M-M এরকম পড়তেন না? জিনিসটা হইলো, এম হচ্ছে আসলে দ্রবের ভর, এম হচ্ছে দ্রবের ভর, আর বড় হাতের এম হচ্ছে দ্রবণের ভর। কার? দ্রবণের ভর। তাহলে দ্রবণের থেকে যদি দ্রবের ভর হয় বাদ যায়, তাহলে আলটিমেটলি কি থাকে বলো তো? দ্রাবকের না নিচে কি থাকতেছে? দ্রাবকের থাকতেছে না? ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই যে দেখো, এখানে 8.5 গ্রাম লবণ আছে 25 গ্রাম পানিতে। তোমাকে যদি বলে দ্রাব্যতা বের করো, তাহলে কি হবে? দেখো তো, দেখো, 25 গ্রাম পানিতে লবণ আছে কয় গ্রাম? 8.5 গ্রাম। তোমাকে কিন্তু বলছে দ্রাব্যতা বের করতে, মানে 100 গ্রাম পানিতে। ওকে, তাহলে 100 গ্রাম পানিতে কত হবে বলতো? 8.5/25। ওই সূত্রটাই কিন্তু দেখো, নিচের কিন্তু পুরাটাই দ্রাবক, বুঝছো? দ্রব বাই দ্রাবক ইন্টু 100, দ্রব বাই দ্রাবক ইন্টু 100। তাহলে এই যে দেখো, দ্রব বাই দ্রাবক ইন্টু 100, 4/25 100, 4/8 মানে 34 গ্রাম থাকবে এখানে। তাহলে 34 গ্রাম পার 100 গ্রাম পানি, এটাকে আমরা কিন্তু দ্রাব্যতা বলি, বুঝছো? মানে 100 গ্রাম পানির ভিতরে 34 গ্রাম পানি, 100 গ্রাম পানির ভিতরে 34 গ্রাম পানি, এটাকে আমরা কি বলি? দ্রাব্যতা বলি। ওকে, আসো। এবার বলছে উদ্দীপকে 15 গ্রাম দ্বারা সম্পৃক্ত প্রয়োজনীয় পানির পরিমাণ। যেমন এখানে দ্রাব্যতা দিয়ে দিছে, দেখো দ্রাব্যতা দিয়ে দিছে, দ্রাব্যতা দিয়ে দিছে। দেখো দ্রাব্যতা দেওয়া আছে 60, দ্রাব্যতা দেওয়া আছে কত? 60, 60 দেওয়া আছে দ্রাব্যতা। বলছে 15 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে। তার মানে একটু বুঝো, দেখো 60 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পানি লাগে কতটুক? 100 গ্রাম। তাহলে 15 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পানি লাগবে কতটুক বলতো? 100 ইন্টু 15 ডিভাইডেড বাই 60, মানে উল্টাটা বলছে, বুঝছো? 4 15 60, 4 25 100, তার মানে এখানে 25 গ্রাম পানি লাগবে। বুঝছো? পানির পরিমাণ বের করতে বলছে, এখানে দ্রাব্যতা দিয়ে দিছে। আবার এখন দেখো, দ্রাব্যতা দিছে 30, বলছে 500 গ্রামকে সম্পৃক্ত করতে কতটুকু দ্রব লাগবে, কতটুকু দ্রব প্রয়োজন। এদিকে আসো, দ্রাব্যতা 30, দ্রাব্যতা 30, এই কথার অর্থ কি বলতো? 100 গ্রাম পানির ভিতরে দ্রব আছে কতটুক? 30 গ্রাম। দ্রব আছে কতটুক? 30 গ্রাম। দ্রব 30 গ্রাম, 30 গ্রাম। এখন বলছে কি, দ্রাবকের 500 গ্রামকে সম্পৃক্ত করতে, তাহলে 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করে 30 গ্রাম দ্রব, তাহলে 500 গ্রামকে সম্পৃক্ত করবে কতটুক বলতো? 150 গ্রাম।
রাইট, 5 গুণ হয়ে যাবে। এই ধরনের প্রশ্ন কিন্তু আইসা পড়তে পারে। আচ্ছা, আরেক ধরনের একটু কঠিন প্রশ্ন আছে, টেম্পারেচার বাড়ানো কমানো আমরা দেখছি, ওই যে অদক্ষিপ্ত হয় বা কতটুকু যোগ করতে হয়। আচ্ছা, আমি কনসেপ্টটা তোমাকে একটু বলে দিই, দেন একটা শর্টকাট নিয়ম দেখাই দিব, যেহেতু এগুলো একটু কঠিন প্রবলেম। মানে যদি আইসা পড়ে তাই হচ্ছে তোমার একটু পড়াই দিচ্ছি, কথা বুঝছো? রাগ করো না কেউ, বললো না এনাম ভাই এগুলো তো আসে না, কেন পড়াচ্ছেন? আমি বলেই নিছি এগুলো কঠিন, এগুলো আসে না নর্মালি, তাও তোমাকে একটু দেখাই দিচ্ছি, বুঝো। তুমি মাথায় রাখবা, তাপমাত্রা তুমি যদি কমাও তাহলে অদক্ষিপ্ত হবে, তাপমাত্রা কমাইলে দ্রব মানে অদক্ষিপ্ত হবে, তাপমাত্রা কমাইলে অদক্ষিপ্ত হবে, তাপমাত্রা বাড়াইলে কি হবে? আরো লবণ অ্যাড করতে হবে, আরো যৌগ অ্যাড করতে হবে, ঠিক আছে, আরো দ্রব অ্যাড করতে হয়। তাহলে একটু জিনিস মাথায় রাখো, তাপমাত্রা কমাইলে অদক্ষিপ্ত হয়, আর তাপমাত্রা বাড়াইলে কি হয়? দ্রব অ্যাড করতে হয়, দ্রব অ্যাড করতে হয়, জাস্ট এই কনসেপ্টটা রাখো মাথার ভিতরে, তাইলে এই ধরনের প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, আসো আমরা একটা করি, বুঝো প্রশ্নটা একটু পড়ো, প্রশ্নটা কিন্তু একটু কঠিন প্রশ্ন। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে 50। আমি প্রশ্নটা একটু বুঝায় বুঝায় দিই তোমাকে, বুঝছো? একটু কঠিন প্রশ্ন, কিন্তু আমরা সলভ করতে 1 মিনিটও লাগবে না। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা কত? 50। আর 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 90। দ্রাব্যতা কত? দ্রাব্যতা হচ্ছে 90। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা 50, আর 55 ডিগ্রি 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা 90। এবার বলছে দেখো, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম দ্রবণকে 55তে নেওয়া হয়েছে, তার মানে টেম্পারেচার কি করা হয়েছে? বাড়ানো হয়েছে। দেখো, 30 থেকে 55তে নেওয়া হয়েছে, সিস্টেমটা বুঝো, 30 থেকে 55তে নেওয়া হয়েছে, 30 থেকে 55তে নেওয়া হয়েছে, 30 থেকে 55তে নেওয়া হয়েছে। কি বলেছি? 30 থেকে 55তে নেওয়া হয়েছে। ক্লিয়ার? হ্যালো হ্যালো হ্যালো। 30 থেকে 55তে নেওয়া হয়েছে, তাইলে প্রথমটা হচ্ছে S1 হবে, পরেরটা S2 হবে। যদি 55 থেকে 30-এ নেওয়া হইতো, আমি কিন্তু তোমার শর্টকাটে করে দিব, বুঝো আগে সিস্টেমটা। 30 থেকে 55তে নেওয়া হয়েছে, তাই এটা S1, এটা S2। যদি 55 থেকে 30-এ নেওয়া হইতো, মানে শীতল করা হইতো, তাহলে এটা S1 হইতো, এটা S2 হইতো। ক্লিয়ার কথা? S1 থেকে S2 বলছে এখন, না তখন কি হবে? S1 S2 হবে। কাহিনী ধরতে পারছো? তাহলে 30 থেকে 55 হলে S1 থেকে S2 হয়েছে, 55 থেকে 30 হইলে S2 S1 থেকে S2 হইতো, এরকম। তাহলে যেই জায়গা থেকে যেখানে গেছে ওটা যেখানে থেকে গেছে এটা S1, যেখানে গেছে ওটা হচ্ছে S2। কথা বুঝছো? ওকে। কেন ভাই 1 2 তে কি হবে? শর্টকাট হবে। দেখো, এবার তোমাকে কি দিয়ে দিছে আরেকটা জিনিস দেখো, 50 গ্রাম দ্রবণ দিয়ে দিছে। দেখো, তোমাকে বলছে কটুক নিয়ে কাজ করতে বলছে, স্যাম্পল কটুক দেওয়া আছে, 50 গ্রাম দ্রবণ নিয়ে তোমাকে কাজ করতে বলছে। ওকে, এবার সূত্র দুইটা, যদি দ্রবণ দেওয়া থাকে তাইলে S1 S2 100 + S1 ইন্টু গিভেন দ্রবণের ভর, আর যদি দ্রাবক দেওয়া থাকে তাইলে আর নিচে 100 + S1 করতে হবে না, এটা বোঝার দরকার নেই, তোমাকে আমি এমনি বোঝাচ্ছি। তাহলে এখন তোমাকে কি বলছে? কত গ্রাম অতিরিক্ত দ্রবের প্রয়োজন হবে? দেখো তো, টেম্পারেচার কমাইছো না বাড়াইছো? টেম্পারেচার বাড়াইছি। ওই যে লেখা আছে টেম্পারেচার বাড়াইলে দ্রব অ্যাড করতে হবে, কনসেপ্টটা কি বুঝছো? এবার টেম্পারেচার বাড়াইলে কি করতে হবে? দ্রব অ্যাড করতে হবে। 1 সেকেন্ড, হ্যাঁ, চার্জ শেষ হয়ে যাচ্ছে। টেম্পারেচার বাড়াইলে কি করতে হবে? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ, টেম্পারেচার বাড়াইলে দ্রব অ্যাড করতে হবে, বুঝছো এবার? ওকে, এবার আসো, কতটুকু দ্রব অ্যাড করতে হবে ওইটাই আমরা এখন বের করব। দ্রব অ্যাড করতে হবে কতটুকু, সূত্রটা কি? দেখো, এই যে সূত্র এখানে শর্টকাট দেওয়া আছে, S1 - S2 মডুলাস 100 + S1 গিভেন দ্রবণের ভর। দেখো তো, 50 গ্রাম দ্রবণ দেওয়া আছে, আমি একটু বড় করে লিখলাম, গিভেন দ্রবণ। তাহলে আসো বসাই। S1 কত? ওই যে যেইখান থেকে তুমি যাত্রা শুরু করছো, এদিক থেকে এদিকে গেছো, 30 থেকে যদি আমি এইটা নিতাম তাহলে কিন্তু এটা S1 হইতো, এটা S2 হইতো। বুঝছো এবার কাহিনী? হ্যাঁ ভাই, এবার আসো, S1 কত? 50 - 90, কোনো সমস্যা নাই, মডুলাস আছে। এবার 100 + S1 কত? ওই যে 50 ইন্টু গিভেন দ্রবণ। গিভেন দ্রবণ কত রে? গিভেন দ্রবণ 50, ওই যে 50, 50 থেকে 90 বাদ দিলে 40, 150, 50 আর 150 কাটাকাটি করলে 3, 3 আর 40 কাটাকাটি করলে 13.33 আসবে।
3 3 39 না? ইয়েস, এর অ্যান্সার। দেখো যদি স্যাম্পলের জায়গায় এই যে 50 গ্রাম দ্রবণের জায়গায় 50 গ্রাম দ্রাবক বলতো, কথা বুঝো, এই ম্যাথে যদি 50 গ্রাম দ্রবণের জায়গায় কি বলতো, দ্রাবক বলতো, যদি 50 গ্রাম দ্রাবক বলতো, তোমাকে কি বলতো, 50 গ্রাম দ্রাবক, তখন তোমাকে ম্যাথটা করতে হইতো এইভাবে। তখন ম্যাথটা কেমনে হবে দেখো, তখন ম্যাথ হবে এই যে অ্যাড করতে হবে, কতটুকু অ্যাড করতে হবে, S1 মাইনাস S2, সূত্রটা বুঝাই দিচ্ছি, হ্যাঁ, 100, এখন আর 100 প্লাস S1 দিব না, ইন্টু গিভেন দ্রাবক, ইন্টু গিভেন দ্রাবক, তাহলে কি হবে, S1 মাইনাস S2, 50 40, 40 বাই 100 ইন্টু 50 গ্রাম, এই কিন্তু দ্রাবক, হ্যাঁ 50 কিন্তু এখানে দ্রাবক, তাহলে 50 40 100, আর ওইটা কত হয়ে যাবে 2 20 গ্রাম, তখন অ্যান্সার হবে 20 গ্রাম। তার মানে যদি এই ম্যাটটা 50 গ্রাম দ্রাবক থাকতো তাইলে অ্যান্সার হইতো 20 গ্রাম, 50 গ্রাম দ্রবণ দেওয়া আছে তাই অ্যান্সার হবে 13.33 গ্রাম। আমি তোমাকে দুই ভাবেই করাই দিলাম, ক্লিয়ার কনসেপ্ট। এই ধরনের ম্যাথ যদি আল্লাহ না করুক কঠিন প্রশ্ন আসে, তাও যাতে তুমি পারো এই জন্য আমি এটা করাচ্ছি, কেউ রাগ করো না প্লিজ, ওকে। আমাদের পড়া কিন্তু শেষ, লাস্ট আরেকটা টাইপ বাকি আছে, ওই টাইপটা আমি পড়াইতে চাইনি, তাও পড়াচ্ছি, সেটা হচ্ছে এই ধরনের, যদি আমরা জানি কিছু বিশ্রী সূত্র আছে না, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, তারপরে তোমার 2 পাই জেড স্কোয়ার ডিভাইড বাই এন এইচ, মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এন স্কোয়ার এইচ স্কোয়ার। হ্যাঁ ভাই বোন, আমি দেখে দেখে বলতেছি, এগুলো আমার মুখস্থ, ওকে। তাহলে আমরা জানি না ব্যাসার্ধের সূত্র, বেগের সূত্র, শক্তির সূত্র আছে আছে। এখন দেখো শর্টকাটটা কি ছিল, শর্টকাটটা ছিল ওই যে 5.3 টেন দেবো মাইনাস 11 ইন্টু এন স্কোয়ার বাই জেড, মানে এগুলো কিন্তু এসআই ভ্যালু, এগুলো কিন্তু এসআই, রাইট। আমরা কিন্তু এই শর্টকাট গুলো জানি, শর্টকাট গুলো অ্যাপ্লাই করা শিখছি, মানে এগুলো কিন্তু একাডেমিকের পড়াশোনা। যে যদি আমাকে শক্তি বের করতে বলে কি করব, মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, বা মাইনাস 2.18 টেন দেবো মাইনাস 18 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এগুলো থেকে প্রশ্ন দেয় না, বাট যদি দেয় তুমি কেমনে সলভ করবা, যদি দেয়। এখন কেমন প্রশ্ন দিতে পারে, এরকম প্রশ্ন দিতে পারে, এরকম প্রশ্ন যদি দেয়, হাইড্রোজেন পরমাণুর এন তম কক্ষের ব্যাসার্ধ হিলিয়াম পরমাণুর এন তম কক্ষের ব্যাসার্ধের কত গুণ, এই ধরনের প্রশ্ন দিতে পারে। তাইলে দেখো হাইড্রোজেন পরমাণুর এন তম কক্ষের ব্যাসার্ধ, এটা কিন্তু ম্যাথ, মানে এটা কিন্তু ম্যাথ না, এটা সূত্র জানলেই হয়ে যায়। হাইড্রোজেন পরমাণুর এন তম কক্ষের ব্যাসার্ধ হিলিয়াম পরমাণুর এন তম কক্ষের ব্যাসার্ধের কত গুণ, অনুপাত জিজ্ঞাসা করছে, ওকে। কেমনে করবো দেখো তো, হাইড্রোজেনের এন তম ব্যাসার্ধ কত হবে, আর অফ হাইড্রোজেন কত হবে বলো তো, সূত্র কি শিখছো, এই সূত্র কি জীবনে শিখছো, এন স্কয়ার, সরি, এন স্কয়ার এইচ স্কয়ার 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার, 4 পাই স্কয়ার এম জেড দিলাম না কেন, হাইড্রোজেনের জন্য জেড এর ভ্যালু 1, এম জেড ই স্কয়ার। এবার আর অফ হিলিয়াম কত বলতো, ওই যে এন তম কক্ষের কত গুণ, ওকে। তাহলে এন স্কয়ার এইচ স্কয়ার 4 পাই স্কয়ার এম, এইবার কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু 2, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু 1, তখন কি হবে এটা 2 ই স্কয়ার। এবার দেখো এদেরকে তুমি যদি কাটাকাটি করো 2 থাকবে, তাহলে অ্যান্সার ওইটা। আবার হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের শক্তির সাথে হিলিয়াম পরমাণুর কোন শক্তি স্তরের শক্তি সমান, তার মানে এই যে দেখো হিলিয়ামের শক্তি চাইছে, কোন শক্তি স্তর চাইছে, মানে এন চাইছে, ওর কিন্তু দ্বিতীয় শক্তি স্তর বলা আছে, তাহলে ওর সূত্রটা কি হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে